আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? দু একজন জানাও, কথা শোনা যাচ্ছে কিনা? আমার কথা শোনা যাচ্ছে? একটু কমেন্টসে জানাও কথা শোনা যাচ্ছে কিনা। আমাকে জানাও রে, কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, শোনা যাচ্ছে, হ্যাঁ? ঠিক আছে, সমস্যা নেই। আমাদের এই ভিডিওটা এটা হচ্ছে 1 মাস পর্যন্ত থাকবে। তো কাজেই আমরা হচ্ছে বিয়ে করে নিতে পারবো, এটা শুনে নিতে পারবো। তবে আমি এখানে তোমাদের কমেন্টস সব দেখবো। আমি তোমাদেরকে প্রশ্ন করারও সময় দিব। তখন তোমরা যার যেটা প্রশ্ন আছে করবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে? কল্যাণ বলতেছে ধীরে শোনা যাচ্ছে। সেটা মনে হয় একটু নেটের সমস্যার কারণে, হ্যাঁ? সমস্যা নাই। তো আমি এখন যেটা বলবো খুবই ইম্পর্টেন্ট কথা। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটু খাতা কলম নিয়ে বসতে হবে। একদম খাতা কলম নিয়ে তোমরা বসবা, মনোযোগ সহকারে কথাগুলো শুনবা, ঠিক আছে? আর আজকে যেহেতু কোনো কিছু বুঝানোর নাই, এজন্য আমি হোয়াইট বোর্ডে যাচ্ছি না। কারণ হোয়াইট বোর্ডে ওখানে দাঁড়ায় দাঁড়ায় বুঝাইতে হবে। তারপর ওই যে কি থাকে না যে টিকটকারদের যে কি কি সবগুলো কিনা লাগছে যাই হোক। তো আবার আজকে যেহেতু কোনো কিছু বুঝানোর নেই, শুধু আলোচনা, এই কারণে আজকে আমি বসে বসেই তোমাদের এখানে কিছু বলি কথা। মনোযোগ সহকারে শুনবা। একটা কথা বলি, সেটা হচ্ছে এই কথাগুলা মানে বলবে না সাধারণত কেউ। ফেস করছি যেমন, তারপর হচ্ছে নিজের জীবন থেকে দেখতেছি, উপলব্ধ করতেছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে গ্যাদার করা দেখেই এগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব। এটা খুব ভালো মতো জিনিসগুলো মাথায় নিবা, একেবারে খুবই ভালো মতো। ঠিক আছে? যেটা বলবো একদম সুন্দর করে নোট করবা। কারণ আলতু ফালতু কথা বলার তোমাদেরও যেমন সময় নাই, আমার তারও নাই, তাই না? অফিস থেকে ফিরলাম মাত্র 8টার দিকে, 8টার দিকে অফিস থেকে ফিরে কারো কি ইচ্ছা করে ফালতু কথা বলার? তো যেটা সেটা হচ্ছে যে মনোযোগ সহকারে শুনবা কথাগুলা, ঠিক আছে? আচ্ছা, তো নাম্বার 1, যে আমাদের, দেখো এই যে দেখো মানে আমি কেন রাগ করি, আমি কেন রাগ করি এখানে গ্রুপে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে লোক দেখতেছি আমি 87 জনের মতো। তারপর ফেসবুক গ্রুপটাতে দেখলাম কত 65 জনের মতো। এখন দেখো এখানে ভিউ করতেছে 27 জন। মানে তুমি চিন্তা করো আমাদের সিরিয়াসনেসের অবস্থা। মানে জাস্ট একবার চিন্তা করো আমাদের সিরিয়াসনেসটা কি পর্যায়ে। এখানে কি আমরা মানে কোনো ফাজলামি করতে বা আমাদের কি, মানে আমাদের একটা চাকরি লাগবে ভাই, এটার জন্যই তো এত কিছু। তো সেটা নিয়ে তো আমরা আলোচনা করতে আসছি। তো এখানেও মানুষের এনার্জি হয় না, ধৈর্য হয় না। তাহলে বুঝো মানে আমাদের আগ্রহের জায়গাটা কোথায়। এভাবে হবে তুমি বলো সম্ভব? তখন দেখলাম একজন আমাকে বলতেছে যে ভাই আপনি মনে হয় আমার উপর রাগ করছেন, এই কারণে আমি মানে গ্রুপ থেকে লিভ নিলাম। তো এটা ফের রাগ করার কি আছে? তোমার কোনো সমস্যা হলে তুমি জানাবা। বলতেছে আমি কন্টিনিউ করতে পারিনি, এটা সেটা। তো এগুলো কোনো অজুহাত? যার মধ্যে কোনো ডিটারমিনেশন নাই, যার মধ্যে একটা তীক্ষ্ণ একটা মানে চাহিদা নাই, সে কেমনে কি ভাই বলো? তো যাই হোক, আলোচনায় আসি। সময় খুবই কম, 5 মিনিট চলে গেছে। প্রথমত যেটা, যে ধরে নাও আমি আজ পর্যন্ত, আমি এখনো জব সেক্টরে ঢুকিনি, আজ থেকে আমি প্রিপারেশন নেওয়া শুরু করব। আমি জানি এখনকার পোলাপাইনরা, এখনকার ছেলে মেয়েগুলা
এটা যথেষ্ট অ্যাডভান্স, আগে থেকেই একটু হলেও পড়াশোনা করে। কারণ এখন ফেসবুকের কারণে, অনলাইনের কারণে সবাই এখন আমরা কি অনেক অ্যাডভান্স, তাই না? অনেক কিছু দেখতেছি গ্রুপগুলোতে, সেটা ব্যাংকের চাকরি হোক, বিসিএস এর চাকরি হোক, যে কোনো চাকরি আমাদের এখন হাতের কাছেই। আমরা দেখতে পাচ্ছি সার্কুলার হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, এরকম অনেক কিছুই হচ্ছে। তো এই জায়গা থেকে সবাই অ্যাডভান্স। কিন্তু সমস্যাটা হচ্ছে এই অ্যাডভান্স থাকার পরেও এই যে একটা দুনিয়া, এই দুনিয়াটার মধ্যে ঢুকতে ঢুকতে আমাদের বেশ কিছু সময় চলে যায়। কি হয় দেখো, তোমাদের বলি কি হবে। যারা তোমরা একদম নিউ, মানে জাস্ট গ্রাজুয়েশনটা কমপ্লিট করলা বা অনার্সটা শেষ করলা, তাদের কাছে মনে হবে যে একটু দেখি, চলতেছে তো, আরে আমি তো ভালো স্টুডেন্ট, দেখি না কি হয়। তো এরকম করতে করতে কি হবে, দেখবা যে একটা পরীক্ষা ফেল করলা, দুইটা পরীক্ষা ফেল করলা, পড়তেছো না, এদিকে মাস্টার্সের টিচাররা তোমাকে প্রেশারাইজ করবে মাস্টার্সের ক্লাসের জন্য, থিসিসের জন্য, প্র্যাকটিক্যালের জন্য। বিশেষ করে থিসিসটা এটা ঝামেলা করবে, ফলে তুমি এদিকে কন্টিনিউ করতে পারবে না। তো এইভাবে দেখবা যে তুমি না পারতেছো এখানে ডেডিকেশন দিতে, না পারতেছো ওর দিকে ডেডিকেশন দিতে, ততদিনে তোমার অনেক ফ্রেন্ড কোনো না কোনো পরীক্ষায় টিকে গেছে, তখন তোমার মধ্যে হতাশা কাজ করতেছে। আবার ততদিনে তুমি বাংলাদেশের পরিক্রমায় একটা মাস্টার্স কমপ্লিট করা ছেলে বা মেয়ে মানে কি, তার বিয়ের চিন্তা, তার পরিবারের হাল ধরার চিন্তা। ঠিক ওই সময় যায় তুমি প্রিপারেশনটা শুরু করতেছো, কারণ এতদিন তুমি ভালো মতো করতে পারো নাই। তখন দুনিয়ার প্রেশার, কারো গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডের প্রেশার, যদি ফ্যামিলি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত হয় তার ফ্যামিলি থেকে প্রেশার যে তুই কবে ফ্যামিলির দায়িত্ব নিবি আর কত। কারণ আমাদের মা বাবার এখনও ভাবে যে আমরা থ্রি ইডিয়টসের সেই ক্যারেক্টারগুলা, যাদেরকে অনার্স বা গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার আগেই চাকরি দিয়ে দিবে। তো সরকারি চাকরি ভাই বাংলাদেশে কিচ্ছু করার নাই, এটা কোনোদিনই সম্ভব না, তাই তো? এতটুকু আমরা বুঝি। তো এই কারণে এত কথা বলার, যে আমাদেরকে ডিটারমাইন্ড হওয়ার লাগবে আমি কি করব। একদম ডিটারমাইন্ড, যে আমি সরকারি চাকরির জন্য থাকবো নাকি বেসরকারি চাকরির জন্য। যেমন দেখো, আমি আমি সরকারি চাকরিতে অনেক পরে আসছি সরকারি চাকরির জন্য, ততদিন আমার ফ্রেন্ডরা বিসিএস এ টিকে গেছে, একদম একাকার অবস্থা, অনেকে চাকরিও পাই গেছে। তারপরে আসছি আমি সরকারি চাকরির দিকে। তো স্বভাবতই একটা ডিপ্রেশন কাজ করবে না তোমার থেকে, যারা তোমার আহ, মানে কম ব্রিলিয়ান্ট ফ্রেন্ড, তারা যদি ভালো কিছু করে ফেলে, এটা কিন্তু খারাপ লাগবে, মানুষ যতই বলুক না কেন, খারাপ লাগাটা খুব স্বাভাবিক। তো এইরকম একটা ডিপ্রেশনের জায়গা। অথচ আমার কিছু কিছু ফ্রেন্ড আছে যারা অনার্স শেষ করেই প্রাইভেট চাকরিতে ঢুকছে। আমি এখনো বিসিএস এ, আমি এখন ব্যাংকে চাকরি করতেছি ঠিক আছে, আমি এখনো বিসিএস এ জয়েনই করি নাই, অথচ তাদের স্যালারি 6 ডিজিটের কাছাকাছি। অনেকেরই 80,000, 90,000 বা 1 লাখ চলে যাচ্ছে, 50-60 হাজার তো হয়ে গেছে। অথচ আমি এখনো বিসিএস এ জয়েনই করি নাই। তাহলে তুমি এখন চিন্তা করো, তোমাকে বুঝতে হবে এই জায়গাটাই, যে তুমি আদৌ সরকারি চাকরির জন্য ফিট কিনা, তোমার পরিবার তোমাকে কতটুকু সাপোর্ট দিবে, কতদিন সাপোর্ট দিবে, তুমি নিজেকে কতটুকু গড়ে তুলতে পারবা। ধরো যে 1 বছর 2 বছর ট্রাই করলা, অনেক বই টুই কিনলা, এটা কিনলা সেটা করলা, কোচিংয়ে ভর্তি হইলা, টাকা পয়সা খরচ করলা, পরে দেখা যাচ্ছে 2 বছর পর আর কুলাইতে পারতেছো না, কোনো রকম একটা চাকরিতে ঢুকে গেলা, এভরিথিং লস। তোমার এই 2টা বছর পুরা লস, লাইফ থেকে টাকা পয়সা লস, তোমার এত এনার্জি লস। অথচ 2 বছর আগে তুমি প্রাইভেটে ঢুকে গেলেই তোমার স্যালারি গ্রোথ অনেক হয়ে যেত। তো এই কথাগুলো আসলে কেন বলতেছি, কারণ আমরা তো ম্যাক্সিমাম মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। তো কাজে আমাদের না একটু মানে ওই ধরনের ডেডিকেশনটা লাগবে, ঠিক আছে? যে এরকম ফ্যামিলির কাছে আমরা সময় নিব, বা যার যার কাছে সময় নেওয়ার, যে আমাকে তুমি বা ফ্যামিলিকে 3 থেকে 3 বছর আমাকে কমপক্ষে লাগবেই, লাগবে মানে লাগবেই। এই 3 বছরের মধ্যে টিউশনি ফিউশনি কমায় দিয়া আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করব। কথা ক্লিয়ার? আর যদি তোমার মনে হয় যে তোমার ফ্যামিলি বা তোমাকে কেউ 3 বছর কমপক্ষে সময় দিবে না, তাহলে তুমি এই রাস্তায় আসিও না। মাঝখান থেকে গেলে তোমার এনার্জিগুলো নষ্ট হবে, সময় নষ্ট হবে। তুমি যদি দেশে বেড়ে যেতে চাও, এখন থেকে ডিসিশনটা নাও। তুমি যে প্রাইভেট জবে যাইতে চাও, এখন থেকে ডিসিশন নাও। কিন্তু সরকারি চাকরি, তুমি যদি একটা ন্যূনতম 16 গ্রেডেরও সরকারি চাকরি চাও, তাহলে তোমাকে কমপক্ষে 3 বছর লাগবেই। এটা তোমার কাছে যেমনই শোনাক না কেন, এই কথাগুলা সবাই বলবে না। কারণ সবাই চায় কি, যে তোমাকে, যারা এই ধরনের কথা বলে তারা তো ম্যাক্সিমামগুলি বিজনেসম্যান, ব্যবসায়িক চিন্তাধারা। তারা চায় তুমি জাস্ট করে আসো, তাদের গ্রুপে অ্যাড হও বা তাদের কোর্স কিনো, ওদের পকেট ভারী হবে। কিন্তু না, তোমরা এখানে যারা আছো প্রত্যেকেই বা ম্যাক্সিমামই আমার ইউনিভার্সিটির ছোট ভাই বোন। তোমাদের সাথে আমার কোনো ব্যবসায়িক সম্পর্ক না, বা তোমরা জানো আমি এগুলা নাইও এগুলার মধ্যে। আমি আমার নিজের ছোট ভাইকে বা ছোট বোনকে যে কথাগুলো বললাম সেটাই তোমাকে বলতেছি। তুমি যেটাই করো না কেন, ডিসিশনটা এখন থেকে ফিক্সড করবা, যে তুমি আদৌ সরকারি চাকরির জন্য থাকবা কি থাকবা না। কথা ক্লিয়ার? এটা গেল। আমি ধরে নিলাম, যেহেতু আমরা এই গ্রুপে আলোচনা করতেছি, আমরা
সরকারি চাকরির জন্য ডিটারমাইন্ড যে হ্যাঁ আমি আছি এটার সাথে, কোনো কথা নেই, কি হয় হোক। গেল। এখন আসো, তাহলে কি করতে হবে এখন? একদম মাইন্ড সেট আপ করে ফেলো যে ইউ হ্যাভ টু বি চেঞ্জড। তোমাকে পরিবর্তন হইতে হবে। কোন পরিবর্তন হইতে হবে? তোমাকে মানসিকভাবে মেন্টালি পরিবর্তন হইতে হবে। কেমন সেটা? যেমন দেখো, অনার্স লাইফে তোমার অনেক সিজি থাকতে পারে, তোমার সিজিপি অনেক হাই, তুমি মারাত্মক লেভেলের লিডার, তুমি পলিটিক্স করো, তুমি অর্ক করো, সেজুতি করো, সাংস্কৃতিক সঙ্গ করো, এইটা করো সেটা করো, সাংবাদিকতা করো, অনেক কিছু করো। হ্যাঁ, করতেই পারো। এটা স্কিল ডেভেলপমেন্টের জন্য জরুরি, অবশ্যই জরুরি। অনার্স লাইফটা দেওয়া হয়েছে সেজন্য, যত পরিমাণ স্কিল ডেভেলপ করা যায়। বাট চাকরির যখন প্রিপারেশন নিব, তখন আর কোনো কিছুই এগুলা চলবে না, চলবে না, চলবে না। যদি তুমি ওগুলাও কন্টিনিউ করতে যাও, এটাও করতে করতে যাও, ওই যে বললাম 2 থেকে 3 বছর শুধু তোমার প্রিপারেশন নিতে নিতে চলে যাবে। তারপর তুমি ছ্যাঁকা খেতে 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 ফেল মারতে মারতে তখন তোমার মনে হবে, হারে আমি কি করলাম। কথাটা মাথায় একদম ঢুকায় নাও। কথাটা মাথায় একেবারে ঢুকায় নাও। তোমাকে একদম মেন্টালি এবং ফিজিক্যালি চেঞ্জ হওয়ার লাগবে। চেঞ্জ মানে পুরো কমপ্লিটলি চেঞ্জ। কেন দেখো, এই যে 44তম বিসিএস, এই 44তম বিসিএস এর সার্কুলার হওয়া থেকে রেজাল্ট হওয়া এখনো আমরা জয়েন করতে পারিনি। 44তম বিসিএস আমি সুপারিশপ্রাপ্ত হয়েছি, বাট এখন আমি জয়েন করতে পারিনি। তোমরা জানো 4.5 বছর সময় চলে গেল। 4.5 বছর সময় চলে গেল, ঠিক আছে? আমি এখনো জয়েন পর্যন্ত করতে পারিনি। তাহলে এখন তুমি তুমি নিজে চিন্তা করো যে আমার ফ্যামিলি কি ভাববে, আরে কি করতেছে। ভাববে না যে কি আদৌ কি টিকছে না কি, খালি আমাদেরকে গল্প মারতেছে, এতদিন লাগে। বাংলাদেশের সিস্টেমটাই এই, লাগবেই সময়, কিচ্ছু করার নেই। এটা তো সিস্টেম, আমরা তো সিস্টেমের বাইরে না। তুমি আমি পারবো ওই যে মুয়াজ্জিজির মতো শরীরের মধ্যে তেল ঢেলে আগুন লাগায়, ওই যে আরব বসন্তের মতো করতে পারবো কি? পারবো না, এটা সম্ভব না। তো সিস্টেম আমরা চেঞ্জ করতে পারবো না। এই যে সিস্টেম চেঞ্জের জন্য দেখো কোটা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গেল না? সরকার চেঞ্জ হয়ে গেল কিভাবে? জুলাই অভ্যুত্থান, পুরো ইতিহাস হইল। পক্ষে বিপক্ষে বলা যাবে না, মানে যেহেতু আমরা দেশের নাগরিক। তুমি নিজে চিন্তা করো, যে লেভেলের আমরা চাকরি প্রত্যাশীদের যে একটা প্রত্যাশা ছিল, যার জন্য যে কোটা আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন, কতটুকু হইল? একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে। তো এই কারণে বলতেছি এই সিস্টেম আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে কি করতে পারবো? আমরা আমাদেরকে চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করব? মাইন্ড সেট আপ, পুরাটাই মাইন্ড সেট আপটা আমাদের চেঞ্জ করতে হবে। যেমন দেখো, ইম্পর্টেন্ট কথাগুলো নোট করে রাখবা। সবার আগে তোমাকে মানসিকভাবে পরিবর্তন হতেই হবে। কিভাবে সেটা? আগের দীপক আমি আর আজকের দীপকের মধ্যে আমাকে পার্থক্য লাগবে। যেমন দেখো, আগে আমি বিভিন্ন ফেসবুক গ্রুপে আমার লাইক দেওয়া ছিল, ফলো করা ছিল, কমপ্লিটলি শাট ডাউন একদম। দরকার হলে আজ থেকে, এখন থেকে এই ফেসবুক আইডি যেটা দিয়ে তোমার দুনিয়ার অকাম কুকাম করা আছে, দুনিয়াতে লাইক কমেন্ট করা আছে, ফলো করা আছে, এই আইডিটাও তুমি বন্ধ করে দিবে, একদম একদম টোটালি স্টপ। তুমি নতুন কোনো আইডি খুলবা, বিভিন্ন নাম দিয়ে, রবীন্দ্রনাথ, কাজী নজরুল বা তোমার পছন্দের একটা নাম দিয়ে ফেক আইডি খুলবা। ফেক আইডি খুইলা ওইখানে শুধু চাকরির পরীক্ষার যে গ্রুপগুলো, এগুলোতে ফলো করবা, শুধু চাকরির পরীক্ষা। মানে তোমার চিন্তা ভাবনার মধ্যে শুধু চাকরি, চাকরি আর চাকরি আর প্রিপারেশন, আর অন্য কোনো কিছু আনা যাবে না। কথাটা বুঝো? ওই যে বললাম, তোমার মনে হইতেই পারে আরে আমি তো ভালো স্টুডেন্ট, আমি তো সিজিপি আমার এত, আমি অমুক, তাহলে আমার এখানে কি সমস্যা? সমস্যা আছে। যেহেতু রিসেন্ট যে বিসিএসটা রেজাল্ট হয়েছে এটার এক্সাম্পলটা দিই, তোমরা আবার এটাতে বোর ফিল করিও না। তাহলে বুঝতে পারবা প্রত্যেকটা বিসিএসই মানে এরকমই হিসাবে হয়। তো এই যে দেখো 44তম বিসিএস, যেহেতু এটা রিসেন্ট রেজাল্ট আর আমি ওটাতে সুপারিশপ্রাপ্ত হয়েছি, কাজে আমি ওটার এক্সাম্পল দিব। প্রত্যেকটারই সেম। এখানে আমরা পরীক্ষা দিছি প্রায় 4 থেকে 4.5 লাখ, 4.5 লাখ মানুষ পরীক্ষা দিছে। তুমি নিজে চিন্তা করো, বাংলাদেশের সরকারি ইউনিভার্সিটির সিট কতগুলা? প্রতি বছর কতগুলা বের হয় গ্রাজুয়েট? প্রায়, মানে আজ থেকে কয়েক বছর আগে ছিল 37,000, এখন তো আরও বেশি, কারণ জেনারেল ইউনিভার্সিটিগুলোতে অনেক সিট। তো এই যে মানে প্রত্যেকটা ব্যাচে বেরি হচ্ছে প্রায় 50,000-এর মতো স্টুডেন্ট। সরকারি ইউনিভার্সিটির কথা বলতেছি, আরও তো অন্যান্যগুলো বাদই দিলাম। আমি জাস্ট যাদেরকে আমরা সো কল্ড, আমরা বলি না এই যে সো কল্ড মেধাবী ধরি, যে সরকারি ইউনিভার্সিটিগুলো হয় সো কল্ড মেধাবী, এটাই এক্সাম্পলটা দিই। যে বুয়েট থেকে মেডিকেল থেকে সব মিলে ধরে নিলাম 50,000 বের হচ্ছে। একটা বিসিএস কি শুধু একটা ব্যাচের স্টুডেন্ট দেয়, নাকি অনেকগুলা, যারাই সুযোগ পায় তারাই দেয়? তাহলে তুমি চিন্তা করো যে একটা বিসিএসে শুধু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কতগুলা? কমপক্ষে 1 থেকে 1.5 লাখ ব্রিলিয়ান্ট মানুষ ওখানে পরীক্ষা দেয়। ঠিক তেমনি 4400 দিছে যে কোনো বিসিএসই দেয়,
টিকাইলো কতগুলো 44-এ? 15,900, মানে 16,000-এর কাছাকাছি 15,900 মানুষ টিকাইলো। তো এই যে 15,900 মানুষ টিকাইলো, এরা অবশ্যই ব্রিলিয়ান্ট, প্লাস এদের লাক, ভাগ্যটা ফেভার করছে। ওরকম হলে তো বুয়েটের সবাই ওখানে টিকতো, ঢাকা ভার্সিটির সবাই টিকতো, বা ঢাকা মেডিকেলের সবাই টিকতো, টিকে নাই তো, তাই না? ন্যাশনালের কত স্টুডেন্ট টিকছে, হাজি দানেশের কত স্টুডেন্ট টিকছে, প্রান্তিক ইউনিভার্সিটিগুলোর কত কত স্টুডেন্ট টিকছে, টিকছে তো ওই 16,000 বা 15,900-এর মধ্যে। আবার ওই 15,900-এর মধ্যে রিটার্ন হইলো। এই রিটার্ন পরীক্ষা টিকলো কত? 11,000। ওখানেও ছেঁকে নিল, চিন্তা করো। ওই 11,000 আবার পরীক্ষা দিল, আলটিমেটলি ক্যাডার হইল 1600 জন। কোথায় 4 লাখ বা 4.5 লাখ মানুষ, কোথায় 1660 বা 1690-এর মতো। তো তুমি চিন্তা করো, এই 1660 আমাদের যে গ্রুপটা আছে, কত ন্যাশনালের স্টুডেন্ট সেখানে। তাহলে তুমি নিজে চিন্তা করো, এই যে এতগুলা ছাকে 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 নিল, সেখানে শুধু ঢাবির না, শুধু বুয়েটের না, শুধু ঢাকা মেডিকেলের না, সব প্রতিষ্ঠানেরই মানুষ আছে। এটা দ্বারা কি কি প্রমাণিত হয়? প্রথমত, আমাকে সর্বোচ্চ লেভেলের, মানে একেবারে মাইন্ড সেট আপ নিয়ে প্রস্তুতিটা নিতে হবে, সর্বোচ্চ লেভেলের। লাখ তো লাগবেই, লাখের বিষয়টা আলাদা, ওটা পরবর্তীতে। লাখ কার উপর নির্ভর করে? স্রষ্টার উপর। তো ওটা তো আর আমার হাতে নাই, তাই না? যেটা স্রষ্টার কাজ ওটা অন্যের উপর, ওটা নিয়ে আমার কিছু নেই। আমার হাতে কি আছে? পরিশ্রমটা আছে। তো ওইটা গেল। তারপর আসলো এখানে আরেকটা পজিটিভ, সেটা হইলো তোমার প্রতিষ্ঠান কোনো ম্যাটার করে না। তুমি মনে করবে আমি পলিটেকনিকের, আমি নার্সিংয়ে পড়ি, আমি ন্যাশনালে পড়ি, আমি হাজি দানেশে পড়ি, আমি বেগমরুকিয়া পড়ি, এগুলা তো দুর্বল ইউনিভার্সিটি, এগুলা কি না? দেখো, ওই 1600 জনের মধ্যে আমরা সবাই ঢুকে গেছি। তাহলে কাজেই আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, মেন্টালি প্রিপারেশন নিতে হবে ওইভাবে যে আমি এতগুলো মানুষের মধ্য থেকে নিজেকে ওখানে দেখতে চাই। তাহলে অবশ্যই আমার মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। ঠিক আছে? তো একটা কথা প্রায় বলি, যে সাইকোলজিতে একটা কথা আছে না, যে একটা মানুষ তার জীবনে সব থেকে বেশি যেটা যিনি নিয়ে চিন্তা করে সে সেটাই পায়। এটা আমি তোমাদের যারা আগের আছো তোমরা জানো, যে যেমন খেয়াল করে দেখবা তোমার ফ্রেন্ডদের মধ্যে অনেককেই পাবা যে দেখবা ও এত পরিমাণ খেলা দেখে, আইপিএল এর কোন ম্যাচ কখন হবে, কোন ক্রিকেটার কত রান করছে, সাকিব আল হাসান কোন ম্যাচে কত করলো, বিরাট কোহলি কত করলো, তার সব মুখস্থ, একদম সব, ইচ এন্ড এভরি, বল সহ বলিতে পারবে। অথচ ওই ব্যাটাকে তুমি দেখাও, সে 5 মার্কের কুইজ হয়, দেখো সেখানে পড়ে আসতে পারে না, দেখে দেখে লিখতেছে, ওটা মনে রাখতে পারে না। আবার অনেককে বাবা এরকম দেখবা যে আহ, তার মানে কিছু থাকে না, প্লে বয় টাইপ বা রোমান্টিক হিরো, দেখবা যে তার গার্লফ্রেন্ড কোন দিন কোন ড্রেস পরছে, কি খাইছে, কি মেসেজ করছে, তার সব মনে আছে, অথচ পড়াশোনা মনে নেই। এটা কেন হয়? এই জিনিসগুলো কেন হয়? বিকজ ইন্টারেস্ট, লেভেল অফ ইন্টারেস্ট, আমার ইন্টারেস্টটা কোথায়, আমি ইন্টেনশনটা কোথায়, এটার উপর নির্ভর করে। তো দেখবা যে যারা এরকম, এক এক সাইডে মানুষের এক এক ইন্টারেস্ট থাকে। যারা ক্রিকেট নিয়ে চিন্তা করে তারা দেখবা যে ওয়াশরুমে যাক আর যেখানেই যাক, সবসময় ওই ক্রিকেট নিয়ে চিন্তা করতেছে, দেখবা তার সাবকনসিয়াস মাইন্ড ওই ক্রিকেট নিয়েই চিন্তা ভাবনা করতেছে। তো এটাই বললাম, যে আমাদের মেন্টালি চেঞ্জ হওয়ার লাগবে। আমাদের এখন সবসময় চাকরি, বিসিএস, পড়াশোনা, চাকরি, বিসিএস, পড়াশোনা, এগুলো নিয়ে চিন্তা করা লাগবে, ইচ অ্যান্ড এভরি। তাহলে কিভাবে আমি ফেসবুকটাকে একদম আবর্জনা মুক্ত করব, অর্থাৎ শুধু চাকরি, চাকরি, পড়াশোনা, এইরকম গ্রুপগুলোকে অ্যাড রাখবো। এবং কি, যদি ফ্রেন্ড রাখতেই হয়, যারা এই যে আজকে সিনিয়র অফিসার রেজাল্ট হলো, এরকম যারা মানে এই টাইপের গ্রুপগুলা, বা এই যে টাইপের মানুষগুলোর সাথে কথা বললেই আমার চাকরির কথা মাথায় আসবে, পড়াশোনার কথা মাথায় আসবে, এই টাইপের লোকগুলোকে ফলো করব। কথা ক্লিয়ার? ফেসবুক ওসব স্নো, লিপস্টিক, পাউডার, যে যে মানে মানে ল্যাব কাঁথা যত গ্রুপ আছে সব আনফলো মারো, কোনো কথা নেই আজ থেকে, একদম মেন্টালি চেঞ্জ, কোনো কথা নেই। গেল। 2 নম্বর আসো রুমের পরিবেশ। তোমার রুমের পরিবেশটাকে একদম চাকরি বান্ধব হওয়ার লাগবে। কিভাবে সেটা? এমন রুমমেটের সাথে আসো যে দিনে রাতে গাঞ্জা খায়, এমন রুমমেটের সাথে আসো দিনে রাতে খালি গিটার বাজায়, ওর লাইফ নিয়ে কোনো চিন্তা নাই, ওর বাম্মা দুজনে সরকারি চাকরি করে, ওর পড়লে কি না পড়লে কি কিচ্ছু যায় আসে না। উই আর নট দ্য সেম ব্রো, উই আর নট দ্য সেম, আমরা এক না। তোমার লাইফ আর আমার লাইফ এক না। আমাকে আমার মা বাপ কষ্ট করে পড়াশোনা করেছে, ঋণ করে পড়াশোনা করেছে, আমাকে একটা চাকরি লাগবেই। তো কাজেই ও তোমার কষ্টটা বুঝবে না কোনোদিন, বা তোমার নিডটা বুঝবে না। এই জায়গাতে তোমাকে সেলফিশ হওয়ার লাগবে, স্বার্থপর হইতে হবে। কেমন স্বার্থপর হবা? স্বার্থপর আবার এরকম না অন্যের ক্ষতি করে। এখানে স্বার্থপরটা হচ্ছে, যেই যেই মানুষগুলা, যেই যে এনভায়রনমেন্টটা তোমাকে জব প্রিপারেশনের জন্য উদ্বুদ্ধ করবে, তুমি তাদের সাথে যুক্ত থাকবা। আমি আশা করি আমার কথাটা বুঝতে পারতেছো, এটাকে চেঞ্জ টানতে হবে।
তোমার এমন রুমমেট হবে যে সবসময় যার সাথে তুমি পড়াশোনা নিয়ে আলোচনা করবা। মনে করো আমার রুমমেট, এখানে আমি দেখতে পাচ্ছি কে কে, এখানে দেখতে পাচ্ছি এখানে দীপিকা, কল্যাণ আছে, বিশ্বজিৎ, সৌরভ, তারপর সাবিহা। আমি এদেরকে জিজ্ঞেস করবো, মনে করো আমার রুমমেট কেউ এখানকার সৌরভ বা বিশ্বজিৎ, জিজ্ঞেস করলাম এই সৌরভ দোস্ত, কথা বলতে মানে আমরা কত কথাই তো বলি ফ্রেন্ডদের মিলে, ফালতু কথা বলি না অনেক, এটা সেটা নিয়ে। তা না করে আমরা পড়াশোনা নিয়ে আলোচনা করবো। এ দোস্ত তুই বলতো যে এই যে বাংলাদেশে তোর ডক্টর মোহাম্মদ ইউনুস কি অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তী বা ইন্টারিম গভর্নমেন্ট মানে কি? আমরা এতদিন কি জানতাম? তত্ত্বাবধায়ক সরকার জানতাম, কিন্তু ইন্টারিম আবার কি রে ভাই? ইন্টারিম আর তত্ত্বাবধায়কের পার্থক্য কি? আলোচনা হবে এইরকম ইফেক্টিভ আলোচনা। আমি তার মানে বলতেছি না যে আমরা জীবন থেকে সবকিছু ফেলে দিব, মাইনাস করবো, সেটা সম্ভব না। আমরা মানুষ, আড্ডা হাসি খেলা সবকিছুই থাকবে। বাট আমি বুঝাচ্ছি এটাই, তোমার কি ইন্টারেস্টটা থাকতে হবে। তোমার ইন্টারেস্টটা থাকবে পড়াশোনা নিয়ে। পড়াশোনা নিয়ে ইন্টারেস্টটা থাকার পর দেন তুমি আদার্স কি করবা করবা, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। কথা কি বুঝতে পারছো? মানে তোমার আগ্রহের জায়গাটা থাকবে। সকালে ঘুম থেকে উঠে আমরা কি করি? আগে ফোনটা টিপি। ফোনটা টিপি কারণ আমার ইন্টারেস্টের জায়গাটা ওই ফোন দেখি একটু, কে কি বললো, কে কি করলো। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই যদি আমি প্ল্যান করি এটা, যে আমি সকালে ঘুম থেকে উঠেই, আমি তোমাদের যেটা বলতাম যারা ম্যাথ কম পারি, সকালে ঘুম থেকে উঠেই নো ফোন, নো ওয়াশরুম, নো ছোট কাজ, নো বড় কাজ। পালাগ আমার একদম, মনে করো ফাটে যাচ্ছে, এমন চাপ লাগছে প্রস্রাবের বা পায়খানার, লাগুক, কমপক্ষে 10টা ম্যাথ আমি দেখবো বা করব, তারপর ওয়াশরুমে যাব। এইটা হচ্ছে ডেডিকেশন, এটা হচ্ছে চেঞ্জ। এইরকমটা করতে লাগবে। তুমি এটা করে দেখো, তুমি এমনটা 3টা মাস করে দেখো, তুমি তোমার পরিবর্তন নিজে দেখা পাবা। এই যে অনেককে দেখি, তোমরা যারা সোসিওলজি বা ইকোনমিক্স বা আর্টস বা কমার্সের ব্যাকগ্রাউন্ডের, তাদের দেখি ম্যাথ পারে না। তাই ম্যাথ তুই যেহেতু পারিস না, তুই যেহেতু আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের, তাহলে তুই নিজেকে পরিবর্তন কর। সকালে ঘুম থেকে উঠেই কমপক্ষে 10টা ম্যাথ না দেখলে বা না করলে আমি ওয়াশরুমে যাব না। দেখবা তোমার ব্রেন কিভাবে কাজ করে। তোমার দিকে মনে করে ওয়াশরুমের চাপ রাখছে, তুমি ম্যাথ দেখতেছো, দেখবা ব্রেনটা খুব ফাস্ট কাজ করবে তখন। কথা বুঝো আমার? তাহলে রুমমেটের একটা বিষয় বললাম, এনভায়রনমেন্ট বললাম, ফেসবুক বললাম, আর এই যে আগ্রহের একটা জায়গা। তারপর কি, একটা ফাইজলামি কথা শুনলে হাসি শোনাবে, হাসির মতো বা সস্তা কথা মনে হবে অনেকের কাছে, বাট দারুণ ইফেক্টিভ, সেটা হচ্ছে ওয়াশরুম। দারুণ ইফেক্টিভ একটা জায়গা। কেমন? তুমি দেখবা খেয়াল করে ওয়াশরুমে গেলে আমাদের মাথায় সব থেকে দুনিয়ার মানে ইফেক্টিভ চিন্তাগুলো মাথায় আসে। তুমি ধরো ঝর্ণা ছেড়ে দিয়ে গোসল করতেছো বা ইয়ে করতেছো, টয়লেট করতেছো, যেটাই করো না কেন, এই ওয়াশরুমে বসে একটু চেষ্টা করিও যে পড়াটা তুমি রুম থেকে পড়ে আসলা, বা যে পড়াটা তোমাকে দীপক দাদা বলছে মনে রাখতে, ওইটা একটু রিকল করবা মাথায়। যদি ওইটা তুমি ওয়াশরুমে রিকল করতে পারো বা একবার যদি মনে আসে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ওটা তোমার জীবনে মনে হারাবে না। তো এই জিনিসটা কখন আসবে? যখন তুমি পড়া নিয়ে চিন্তা করবা যে আমাকে এই পড়াটা আছে আমার, এইটা করতে হবে, এমন করতে হবে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, এই জিনিসগুলো আগে জানতাম না ভাই, কেউ বলে নাই, বিশ্বাস করো। যদি জানতাম তাহলে আজকে হয়তো আরো ভালো কিছু হইতো। আমার একটা বন্ধু ছিল জাহাঙ্গীর নামর, ও এত পরিমাণ পড়তো, এত পরিমাণ, ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমরা। ও কি করছে, আমরা তখন মেসে থাকি, মেসে থাকলে কি হয়, বাজার করতে হয় না সবাইকে? করতে হয় কিন্তু। ও কি করছে, ও গোসল করতে গেছে, ওই যে বাজার যে করি ওই বেগটা নিয়ে গেছে গোসল করতে। পানি টিপতেছে, দেখতে হ্যাঁ কি রে, পানি আটকে না কেন? পরে দেখতেছে একটা বাজার করা বেগ। এটা মানে ফাইজলামি না, নিজের চোখে দেখা। আমরা সবাই নিয়ে কেউ হাসতেছিলাম। এর কারণটা ছিল ও না সবসময় খালি পড়াশোনা নিয়ে চিন্তা করে, অল টাইম পড়াশোনা। তো তখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন তো আর এত কিছু বুঝতাম না। সেই জাহাঙ্গীর প্রথমবারই মেডিকেলে চান্স পাইলো। সেই জাহাঙ্গীর মেডিকেলের সব থেকে বলা হয় টপ সাবজেক্ট নিউরো মাথা নিয়ে, সেটাতে সে এফসিপিএস পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করলো। সে এখন বই লিখছে মেডিকেলের। আর বুঝো আমার ফ্রেন্ড, যেটা সে ইন্টারমিডিয়েট থেকে হয়তো এই জিনিসটা সে তার মধ্যে কিভাবে আসছিল জানি না, ওইটা করে আজকে দেখো সে কোথায় চলে গেছে। হ্যাঁ, সে আমাদের মতো এইরকম না, এরকম ফান করতে পারে না, আমাদের মতো আড্ডাবাজ না, ঘোরাঘুরি করে না। বাট সে তো সে তার জায়গায় সফল নাকি। একজন নিউরো মানে বুঝতেছো, নিউরো ডাক্তার মানে সেটা নিউরো মেডিসিন হোক বা নিউরো সার্জারি হোক, মানে হাই ক্লাস। ঠিক আছে, আমরা তো মেডিসিন দেখি, মেডিসিনের উপরে হচ্ছে নিউরোটা মাথার, বিশাল ব্যাপার স্যাপার। তো এই কারণে বলতেছি, তোমার পুরো সাইকোলজিক্যাল যে চেঞ্জটা এটা এখনই নিয়ে আসতে হবে। কথা বুঝছো? আমি একটু মানে বিরক্ত লাগতেছে, বোর লাগতেছে, শুইলাম, শুয়ে কি করি, ফোন চাপি, শেষ, ব্রেনটা গেল। অথচ শুয়ে শুয়ে আমার চিন্তা করা উচিত ছিল কি আজকে আমার কি কি পড়া বাকি আছে, কি কি পড়লাম। আরে গাম্বিয়ার রাজধানীটার নামটা এরকম কেন, এত বিশ্রী কেন?
তারপর কলম্বিয়ার নমপেন মারান্ডা রাজধানীটা নমপেন মারান্ডার আবার এরকম কেন? এই যে চিন্তাগুলো করা লাগবে, ঠিক আছে? তো তাহলেই আমার মধ্যে পরিবর্তনটা আসবে। তো এই জন্য এত কথা বললাম যে সাইকোলজিক্যাল আমাদের পরিবর্তন লাগবে, ধৈর্যটা লাগবে। এ পর্যন্ত ক্লিয়ার আশা করি, ঠিক আছে? এই কথাগুলো তোমাকে বারবার বলতেছি, কেউ বলবে না, আমাকে কেউ বলে নাই কোনোদিন। আমি চাচ্ছি যেন তোমরা এই জিনিসগুলো রিসিভ করতে পারো। আর বেশি দেওয়ানিগিরি করা যাবে না, ঠিক আছে? বেশি দেওয়ানিগিরি করবা না, যে হ্যাঁ দাদা বলছে গেলে কি এমন, আমি আর বেশি ভালো জানি। এই দেওয়ানিগিরি করবা না। যেটা বলতেছি শোনো, কথাটা তোমার ভালোর জন্যই বলতেছি। তুমি আজকে যে জায়গাটাতে শুরু করলা, এটা আমি পার করে আসছি, এই জন্যই বলতেছি এই কথাগুলো, ঠিক আছে? তো লাইফস্টাইল চেঞ্জ গেল। এখন আসো সেকেন্ড পয়েন্ট, বই বা ম্যাটেরিয়াল। একটা উদাহরণ। আচ্ছা, এই পর্যন্ত 26 মিনিট হইলো। আমাকে একজন শুধু বলো, আমি এই পর্যন্ত যা যা বলছি সব শোনা গেছে কি যায়নি, একজন কমেন্ট করে বলো, তাহলে আমি বুঝতে পারতেছি না। 32 জন আছে, আমাকে একজন কমেন্ট করে বলো শোনা গেছে না যায়নি, বা যাচ্ছে কিনা। কি রে, কেউ কোনো কথা বলে না কেন? আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা গেছে সব বলছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন আসুন, বই বা ম্যাটেরিয়াল, এই কথাটা বলি। খুবই ইফেক্টিভ এটা, এই বই বা ম্যাটেরিয়াল, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি দেখছি শোনা যাচ্ছে, থ্যাংক ইউ তোমাদের। খুবই ইফেক্টিভ, এবং কি আমি মনে করি পিলি টিকার জন্য অন্যতম প্রধান কারণ এই বই বা ম্যাটেরিয়াল। ফেসবুক হয়েছে একটা জায়গা, এই ফেসবুকটাতে দুনিয়ার মানুষজন নিজেদের কি করে, নিজেদের যে হচ্ছে মানে ওটাকে কি বলবো আমি, আহ, ধান্দাবাজি করে আর কি। এই যেমন এই যে রিপন ভিডিওকে নিয়ে চলতেছে না, চিন্তা করো, মানে রিপন ভিডিওকে নিয়ে এখন এটিএন বাংলা ভিউ পাওয়ার জন্য এমন করতেছে, না কে কি করতেছে আমরা তো বুঝতেছি না, আমাদের যেটা খাওয়াচ্ছে আমরা খাচ্ছি কারণ আমরা পাবলিক, ওদের ভিউ বাড়তেছে, লাভটা হচ্ছে ওদের, তাই তো? তো এইটা হচ্ছে ফেসবুকটা। এখানে এমন এমন বই পাবা, তোমাকে 2 দিন পর পর করে বলবে ও মাগো বিশাল একটা বই, তোমার এই চাহিদা পূরণ করবে, এই চাহিদা পূরণ করবে, এইভাবে ডিজাইন করা আছে, এইটা ডিজাইন করা আছে, ছয় লাভ একদম। তুমি তারপর কমেন্ট পড়া শুরু করবা, অনেক কমেন্ট পাবা, ওদের পেইড কমেন্ট হোক বা বট কমেন্ট হোক, ওরে বাবরে ঠিকই তো, বইটা তো জোস, এত মানে পজিটিভ রিভিউ, তার মানে বইটা তো দারুণ মনে হয়, লাগা বই কিনো, গণহারে কেনা শুরু করলা। এখন তোমাদের আমি বলি, মনোযোগ সহকারে শুনো কথাটা। মানে আমি বারবার করে বিশেষ থেকে এক্সাম্পলগুলো দিব, ঠিক আছে? দেখো, 41তম বিসিএস, 41তম বিসিএসে ঠিক এই রকম, এই যে লাস্ট যে পরীক্ষাটা হইলো 47তম বিসিএস, এইরকম মানে 47-এ কিছুটা বেশি, বাট ওইখানে একটু কম মৌলিক প্রশ্ন আসছিল। মৌলিক মানে কি, যে কোয়েশ্চেনটা আগে কোনোদিন কোনো চাকরির পরীক্ষায় আসেনি, একদম মৌলিক কোয়েশ্চেন, এটাকে মৌলিক বলা হয়, ঠিক আছে? নিউ কোয়েশ্চেন, যেটা কোনোদিন রিপিট হয় নাই। তো 41তম বিসিএস এ রিপিট কোয়েশ্চেন ছিল 110টা, আমি নিজে গুনছি, 110টা ছিল রিপিট কোয়েশ্চেন, বাকি 90টা হচ্ছে মৌলিক প্রশ্ন, একদম মৌলিক, মানে যেটা কোনোদিন কোনো চাকরি পরীক্ষায় আসেনি। তো যেহেতু এতগুলো কোয়েশ্চেন রিপিট ছিল, মানে মানে মৌলিক ছিল, তো 110টা রিপিট মানে কি, যে কোনো সময় চাকরি পরীক্ষায় আসছে, বাট চাকরি পরীক্ষায় আসা মানে কি সব আমার মনে থাকবে তা তো না, তারপরে মানুষজন ভুল করছে। তুমি জানো 41তম বিসিএসে পিলিটি গিয়েছিল 20,700-র মতো, সেখানে কার্ডমার্ক কত ছিল? 41তম বিসিএসে কার্ডমার্ক ছিল 97 থেকে 99, 97 থেকে 99, চিন্তা করো, কত, 97 থেকে 99 কাটমার্ক ছিল। অনেকেই শোনা কথা এগ্রিকালচারের 95 পায়ও ঠিকছে, হয়তো দুই একটা মার্ক এমন হয়েছে ওই ঠিক ভুল ধরছে কিন্তু পিএসসি রাইট ধরছে, এরকম। বাট মেজরিটি বলে 97 থেকে 99। তাহলে তুমি নিজে চিন্তা করো, যেখানে বিগত সালের কোশ্চেন ছিল 110টা, তাহলে বিগত সাল বলতে বোঝাচ্ছি যে কোনো ধরনের চাকরির পরীক্ষা, যে কোনো ধরনের ভার্সিটির পরীক্ষা, মানে যেটা এর আগে আসছে এটাই। বিগত সাল বলতে শুধু বিসিএস ভাবিও না, মানে যে কোনো চাকরির পরীক্ষার কোশ্চেন। তাহলে তুমি এখন চিন্তা করো, 110টা কোশ্চেন রিপিট হওয়ার পরেও কাটমার্কটা কথা নামে গেছে 97, বা অনেকের মতে 95 গেল। 43তম বিসিএসে আসো, এই 43তম বিসিএসে টিকাইল 15,000,
43তম বিসিএস এর কার্ড মার্ক ছিল 100, মানে কার্ড মার্ক ছিল 108 কার্ড মার্ক। এখানে বিগত সালের কোশ্চেন 43তম বিসিএস ছিল 120 প্লাস। এখন ম্যাথ তো আর হুবহু আসবে না, নিয়মটা, ঠিক আছে, ম্যাথের কথা যেটা বললাম ওটা তো হুবহু আসার মতো বিষয় না, নিয়মটা আসবে বা ওই সূত্র দিয়ে হচ্ছে এটা। তাহলে দেখো তারপরও 108, 15,000 টিকানোর পরও 44তম বিসিএস যেটাতে আমি ক্যাডার হয়েছি, সর্বকালে সব থেকে বেশি কাটমার্ক লাগছে 123। যারা যারা 123 পেয়েছে তারা তারা টিকছে, কারণ এখানে রিপিট কোশ্চেন অনেক ছিল। তুমি বিশ্বাস করো এই 43তম বিসিএসে বিগত সালের কোশ্চেন ছিল 140 প্লাস, মানে 140 না 44টার মতো খালি বিগত সালের কোশ্চেনই ছিল। আমি পাইছিলাম, আমার মার্ক ছিল 200-র মধ্যে 145, চিন্তা করো। কত বিগত সালের কোশ্চেন ছিল, মানে তখন প্রিপারেশনটা ভালো ছিল এরকম। তো কাটমার্ক কত? 123। এবার আসো 47তম বিসিএস। দেখো 47তম বিসিএস এ কাটমার্ক হইল ম্যাক্সিমামের মতে 94 থেকে 95, 94 থেকে 95। কতগুলো ঠিক আছে? মাত্র 10,000। 10,000 টিকানোর পরেও 10,000 টিকানোর পরেও এই যে 47তম বিসিএস এ কাটমার্ক আসলো 93-94। তাহলে বুঝো যদি 15,000 টিকাইতো তাহলে কাটমার্কটা কোথায় চলে আসতো? 88-এ চলে আসতো, 88, 88, 89-এ চলে আসতো। তো এখন এই কথাটা কেন বললাম? যেখানে 44তম বিসিএস এ কাটমার্ক 123, সেখানে 15,000 যদি টিকাইতো 47-এ তাহলে কাটমার্ক আসতো 90 বা 88-তে। তার মানে এখানে 10, ওদিকে 23, প্রায় 33-34 মার্কের ডিফারেন্স কাটমার্কের। তো এটা কেন বলতেছি? কেন এটা বলার কারণ এটাই, ওই যে মৌলিক প্রশ্ন আসছে না, তো যে কোশ্চেনটা তোমার কাছে মৌলিক বাংলাদেশের সবার কাছেই মৌলিক, যে কোশ্চেনটা তুমি জানো না বাংলাদেশের কেউই জানে না, মানে ম্যাক্সিমামই জানে না, যেটা তুমি পারো না বাংলাদেশের ম্যাক্সিমামই পারে না, যার কারণে কাটমার্কটা কমে গেছে। তো কাজে তোমরা যারা এবারকার কোশ্চেন প্যাটার্ন দেখে অনেক চিন্তিত হয়ে গেছো, উদ্বিগ্ন হয়ে গেছো যে হ্যাঁ বা কি যে হবে, বাপুকে বাপু, আমাদের তো এখন পড়াশোনা কি হবে, তোমার টেনশন করে লাভ আছে? তুমি কেন টেনশন করবা? বিকজ তুমি পারো না মানে ওটা কেউই পারে না। কারণ ওই যে বলতাম তোমাদের কম্পিটিশন দুই ধরনের হয়, একটা হচ্ছে 100-তে 80 পাইলে এ প্লাস, বাংলাদেশের 1 কোটি মানুষ 100-তে 80 পাইতে পারে। আরেকটা হচ্ছে চাকরি পরীক্ষার কম্পিটিশন, এখানে টপ 100-তে 99 পাইছে, মনে করো কথার কথা 10টা সিট আছে, 100-তে 99 পাইছে 10 জন, ওই 10 জনকে নিবে, তুমি 98 পাইছো তোমাকে তাও নিবে না। বা 100-তে মনে করো সিট আছে 10টা, 100-তে হাইয়েস্ট মার্ক পাইছে 77, পাইছে 10 জন, ওই 77ই হাইয়েস্ট মার্ক, ওটাই নিবে, এখানে 80-র দরকার নেই। তো চাকরি পরীক্ষার কম্পিটিশনটা একটু আলাদা, ওইটাকে বোর্ড পরীক্ষার সাথে মিলানো যাবে না। তো কাজে তোমার কাছে যেটা কঠিন সবার কাছেই কঠিন, কথা বুঝছো? বোর্ড পরীক্ষায় 80-তে 100 পাইলে, সরি 100-তে 80 পাইলে সবাই প্লাস। তো কাজে আমার বন্ধু যদি আমার দেখে দেখেও লেখে কোনো আপত্তি আছে? আপত্তি নেই, কারণ ও এ প্লাস আমি এ প্লাস। কিন্তু না, চাকরির পরীক্ষায় তোমার দেখে দেখে কেউ লিখলে হবে না, বিকজ এখানে কম্পিটিটর হচ্ছে আসল ভাইটাল পয়েন্ট। কারণ এত জন নিবে, এত জন টিকাবে, সো তোমার কম্পিটিটর এখানে তোমার প্রধান শত্রু। এই জিনিসটা মাথায় রাখো কিন্তু, এই জায়গায় একটু সেলফিশ হইতে হবে। তাহলে বলতেছি না তুমি কাউকে ভুল শিখাই দাও বা কারোর সাথে হিংসা করো, মানে বোঝাচ্ছি এটাই তোমার কম্পিটিশন লেভেলটা কোন জায়গাতে, ঠিক আছে? তো এই যে এত কিছু, তাহলে কি করতে হবে? আমার পড়াশোনাটাকে এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে যেন আমি অল্প পড়ে বারবার রিভিশন দিতে পারি, পড়াটা মনে রাখতে পারি। কথাটা বুঝো? নইলে তুমি নিজে চিন্তা করো, যেখানে তোমার হচ্ছে ইয়াতে 44তম বিসিএস এ যেখানে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 140টার মতো, 140 প্লাস, সেখানে কার মার্ক কি হবে? 123 আছে। তার মানে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভুল করতেছি, জানা জিনিস ভুল করতেছি, বলেই তো কম আসছে নাকি? তো এই জন্য বলতেছি, আগে আমরা যেটা জানি এটা খুব ভালো মতো পড়তে হবে। তো এখন আসো বইয়ের কথা কেন বললাম। এই যে বইগুলো বাজারের যত, MP3 বলো, অগ্রদূত বলো, বেসিক ভিউ বলো, যত বই পাবা সবগুলারই প্রধান টার্গেট, মানে তুমি আমাকে বলো, তুমি একজন রাইটার, তুমি একটা বই লিখবা, কোন বেসিসে বইটা লিখবা? রাইটারগুলো বই লিখে কি বেসিসে? বোর্ড বই বেসিসে, অর্থাৎ 9-10-এর যে বইগুলো আছে এগুলো বেসিসে, এই বেসিসে লিখে। তারপর কি করে ওরা? তারপর শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যাড করে। তুমি MP3 বইটা দেখো, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেটা যেটা আসছে ওটা অ্যাড করা, এরকম সব বইগুলোই। তাহলে একটা জিনিস আমাকে বলো, এই যে বিশেষ পরীক্ষা গেল, এমন কয়টা কোশ্চেন আছে যেটা MP3-তে নাই কিন্তু বেসিক ভিউতে আছে? এমন কয়টা বাংলার কোশ্চেন আছে যেটা MP3-তে নাই কিন্তু অগ্রদূতে আছে? কয়টা আমাকে দেখাও তুমি।
আমি দেখতে চাই তুমি আমাকে দেখাও যে দাদা এই কোয়েশ্চেনটা এবার 47তম বিসিএসে আসছে, এটা MP3-তে নাই কিন্তু অগ্রদূতে আছে, কিন্তু কোশ্চেনটা মৌলিক, এটা মৌলিক প্রশ্ন। কয়টা? আমি তোমাকে বলি একটাও না, যদি আসে সর্বোচ্চ এক দুইটা, সর্বোচ্চ এটা। কিন্তু MP3 বইটা যেভাবে ডিজাইন করা বা তৈরি করা, তার থেকে 8-10 গুণ বড় জটিল করে বানানো বেসিক ভিউ বা অগ্রদূত বইগুলা। তোমার প্রশ্ন হচ্ছে কেন আমি অত জটিল বইগুলো পড়তে যাব? আমার টার্গেট আমি কম পড়বো কিন্তু বারবার পড়বো যেন ওটা মনে রাখতে পারি। কারণ এই বইগুলো রচনা করাই হয়েছে বিগত সালের কোশ্চেনের উপর বেস করে, ওই ব্যাখ্যা দিয়া। তো আমি বিগত সালের কোশ্চেন এবং ব্যাখ্যাটা যদি পড়তে পারি, ওখান থেকে আমি কমন পাবো। না পারলে তো আমি কোথা থেকেও পাবো না। তাহলে আমি কেন জটিল বই পড়তে যাব? আমার কথাটা কি তোমরা বুঝতে পারতেছ? মানে আমি কি বলতেছি? আমি বুঝাচ্ছি এটাই, যে কোশ্চেনটা বিগত সাল থেকে আসবে ওটা MP3 তো থাকবে, অগ্রদূত থাকবে, বেসিক ভিউয়ে থাকবে, অভিজাত্যেই তো থাকবে, আর কত বই আছে থাকবে। আর যেটা থাকবে না ওটা কোথাও থাকবে না। এখন তুমি দুই একটা যদি পেয়ে যাও, তো ওইটার কারণে তুমি যে পরিমাণ তোমাকে পরিশ্রম করতে হবে। আমি তোমাকে বলি, তুমি বেসিক ভিউ তোমার রিভিশন দিতে যতদিন লাগবে ততদিন আমি MP3 গুলো 5 বার রিভিশন দিতে পারবো। 5 বার। বেসিক ভিউ তুমি একবার রিভিশন দিতে যেটা সময় লাগবে, আমি MP3 5 বার রিভিশন দিব। তাহলে তুমি বলো কনফিডেন্সটা কার গ্রো করবে, তোমার না আমার? একটা জিনিস 5 বার রিভিশন দিলে কার কনফিডেন্স গ্রো করবে? তো এই কারণে বলতেছি, স্রোতে গা ভাসাবা না। স্রোতে গা ভাসানো যাবে না। ফেসবুকের কে কি বললো না বললো, ওটা নিজের ব্রেনটাকে খাটাবা। আমি এই যে এইগুলো অ্যানালাইসিস করছি, কোনটা কত সালে আসছে, কোনটা কি, এটা আমি নিজের ব্রেন খাটাই বের করছি। তো একটু তোমরা করো, আমার কথাগুলো শুনলা, কেন বিশ্বাস করবা? নিজে নিজে একটু করে দেখো, তাহলে বুঝবা যে এই প্রশ্নটা একটা কোয়েশ্চেন মৌলিক, এটা এবার নতুন আসছে, এটা MP3-তে নাই, আর অন্য কি কি বইতে আছে, এটা নিজে চিন্তা করো। এই জন্য আমি বারবার তোমাদের বলি, এক্সের MP3 বা যে বুক লিস্টটা দিছি এইটা বারবার করে পড়তে হবে, দ্রুত পড়তে হবে, দ্রুত রিভিশনটা হবে, করতে লাগবে। তাহলেই দেখবা আমাদের যত দ্রুত পড়বো, তত জিনিসটা আমাদের মাথায় সাবকনসিয়াস মাইন্ডে ঢুকবে, তত আমি হাঁটতে ফিরতে ওয়াশরুমে ওটা মনে রাখতে পারবো, মনে করতে পারবো, আমার ফ্রেন্ডকে ধরতে পারবো, ধরাধরি করতে পারবো, তত আমার কনফিডেন্স গ্রো করবে, কারণ প্রশ্নটা আমার মনে থাকবে। কিন্তু তুমি এমন একটা বই কিনছো যেটা রিভিশন দিতে দিতে তোমার সময় শেষ, প্রশ্নটা মনে থাকবে এটা? তোমার ওটা সাবকনসিয়াস মাইন্ডে আসবে? বা তুমি চোখটা বন্ধ করলে ওটা দেখা পাবা যে হ্যাঁ এটা এখানে আছে, এটা অমুক জায়গায় আছে? দেখাই পাবা না। তোমার ফটোগ্রাফিক মেমোরি ডেভেলপ করবে না। তাহলে তোমার এটা মনে থাকবে কিভাবে? আর যদি তোমার মনেই না থাকে, তোমার কনফিডেন্স গ্রো করবে? চুল ছিঁড়বা তখন পরীক্ষার হলে, কান্নাকাটি করবা যে জানা জিনিসটা ভুল করে আসলাম। মানুষ জানা জিনিস কখন ভুল করে? রিভিশনের অভাবে। রিভিশন কেন ঘাটতি হয়? কারণ বেশি পড়তে যাই দেখি। তো তোমার দরকার আছে শুরুতে এক সেট বই বারবার করে ওজনে পড়তে হবে। তো এই কারণে আমি একটা উদাহরণ বারবার বলি, এখনও দিব, যে মনে করো আমার একটা, আমি 10 তলায় যাবো, একটা সিঁড়ি, এই সিঁড়িটাকে যদি আমি ভার্টিক্যালি ভাবে খাড়াখাড়ি ধরো করি, ওই একটা সিঁড়ি দিয়ে আমি উঠতে পারবো। এটা একটা প্রসেস। আর অনেকগুলা বই কিনতেছি, একটা সিঁড়ির উপর আরেকটা সিঁড়ি দিলাম, এটার উপর আরেকটা সিঁড়ি, এই যে আরেকটা সিঁড়ি আরেকটা সিঁড়ি, এইভাবে উঠতে পারি। তো আমার টার্গেট হচ্ছে অল্প সময়ে ওঠা, এই জন্য এক সেট বই বারবার করে পড়বো, খুব ভালো মতো পড়ে পড়বো, যেন মাথা সেট হয়ে যায়। হ্যাঁ, যখন আমি দু একটা পরীক্ষায় টিকবো, তখন তুমি চাইলে অন্য বই পড়তে পারো, বা অন্য বই থেকে কালেক্ট কইরা এই বইয়ে আনে নোট করে রাখতে পারো। এটা ঠিক আছে। কিন্তু এক সাবজেক্টের একাধিক বই পড়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। মাথায় ঢুকায় না একেবারে। বেশি নেতাগিরি করবা না। এখানে ইউনিভার্সিটির পরীক্ষার সাথে চাকরি পরীক্ষাকে মিলানো যাবে না। ইউনিভার্সিটির পরীক্ষা লিখিত পরীক্ষা হয়, একটা সাবজেক্টের সামনে 2-3 দিন বন্ধ থাকে, ওটা হয় লিখিত পরীক্ষা, কোনো মার্কিং থাকে না। তুমি বিগত সালে 5টা সালের কোশ্চেনগুলো পড়ে আইসা পরীক্ষা দিলা, একটা মার্ক পাইলা। কিন্তু এখানে চাকরি পরীক্ষা তা না। এখানে 10টা সাবজেক্ট পরীক্ষা হবে, একই সাথে পরীক্ষা হবে, আবার মাইনাস মার্কিং আছে। তো কাজে ওইটার সাথে এটাকে মিলাবা না। এখানে আমাদের বারবার রিভিশনটা জরুরি, বারবার রিভিশন, বারবার। ওই জন্য বই সিলেক্টিভ একদম। এটা নিয়ে আমি দ্বিতীয়বার বলবো না, তোমরা এই এক একজন এক একটা করে বই দেখো আর আমাকে নক করো, আমার মেজাজ খারাপ হয়ে যায়। যে বইটা লাগবে আমি বলে দিব, তোমার কি দরকার আছে? তুমি যে কোনো একটা, যারা প্রত্যেকটা পরীক্ষায় টিকে, তাদেরকে জিজ্ঞেস করিও তারা কয়টা বই কিনে। হ্যাঁ, প্রতি বছর নতুন নতুন কোয়েশ্চেন আসে, যেগুলা প্রকাশনীগুলো অ্যাড করে, এটার জন্য আমরা রিসেন্ট জব সলিউশন কিনবো। জাস্ট রিসেন্ট জব সলিউশন, এই বছরের 6 মাস, 6 মাসে, 6 মাসে একটা রিসেন্ট, 6 মাসে একটা রিসেন্ট, জানুয়ারি থেকে জুন, জুলাই থেকে ডিসেম্বর, শেষ। আর আমার কোনো বই কিনা লাগবে না। আমি তো তাই করি, দেখো আমার এই বইগুলা, আমি এই বইগুলাই, যে দেখো আমার এখানে এই যে এখনো আছে বইগুলো সাজানো এখানে, কত সালের, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ভাববা যে চাপা মারতেছি আমি, দাঁড়াও, এগুলা দিয়ে তো আমি এখনো পড়তেছি, তুমি দেখো, কোনো পরীক্ষা ফিয়া করি নাকি? এই যে দেখো, আশা করি দেখা যাচ্ছে, দেখো এখানে কত তারিখ লেখা, 23 জানুয়ারি 2021, এই যে দেখো 23 জানুয়ারি 2021, এই যে
তো কি হয়েছে, সে 2021 সালে বই এখনো পড়তেছি। এখন রিসেন্ট জব সলিউশন শুধু কিনি, শেষ। যেগুলো নতুন তথ্যগুলো পেয়ে গেলাম, তো আমার কি দরকার আছে ওই বইটার? ওই বইটার আমার এখন পৃষ্ঠা ফাঁকা পৃষ্ঠা মাথায় সেট হয়ে গেছে, কেন বারবার পড়ছি, 21 সাল থেকে পড়তেছি, থাকে কিছু। কিন্তু তোমরা কি করো, 2 দিন এই বই পড়ো, তারপর ওই ভাইয়া উনি অমুক ক্যাডার, হিরে বা ওই বলছে, তারপর নিশ্চয়ই কথাটা ঠিক, ওর মতে ফের আরেকটা পড়ো। ফের কিছুদিন যায় মনে হচ্ছে এটা ভালো লাগতেছে না, ওই কোচিংয়ের ওই ভাইয়াটা এটা বলছে, আবার ওইটা করো। একটা জিনিস মাথায় রাখো, যেই 1600 বা 1500 বা 2000 জন ক্যাডার হয়, ওই 2000 জনের বেড়ে ওঠা, 2000 জনের বেসিক, 2000 জনের মনে রাখার ক্যাপাবিলিটি এক না। 2000 জন 2000 রকম। তোমাকে বুঝতে হবে তুমি কোন রকমের। কথা কি বুঝতে পারছো আমার? তুমি যদি অতই ব্রিলিয়ান্ট হইতে আজকে তুমি বুয়েটে পড়তা, আমি যদি অতই ব্রিলিয়ান্ট হইতাম আজকে আমি ঢাকা মেডিকেলে পড়তাম। আমি ব্রিলিয়ান্ট না, আমি পারিনি বলেই তো আমি হাজিদান এসে পড়ছি নাকি? আমি ব্রিলিয়ান্ট না, আমি পারিনি বলেই তো আমি ন্যাশনালে পড়তেছি নাকি? তো তুমি যদি এখন হাজিদান এসে পইরা একজন বুয়েটের স্টুডেন্টের জব মানে বুক লিস্ট ফলো করতে যাও, তুমি কুলাইতে পারবা? আমি অবশ্যই তোমাকে নিচু মানে ডিসকারেজ করতেছি না, আমি লেভেলটা বুঝাচ্ছি। আমাকে তো আগে আমার লেভেলটা বুঝতে হবে, তাই না? আমাকে তো 200-র মধ্যে 200 পাইতে হবে না ভাই, আমাকে তো 200-র মধ্যে 160 পাইতে হবে না, আমাকে 200-র মধ্যে সর্বোচ্চ 120 বা 25 সলিড পাইতে হবে, তাহলে তো আমি প্রিলটা টিকবো। তাহলে তো কাজে আমাকে লেভেলটা তো বুঝতে হবে আমার। এখন ওই যে তুমি দেখবা অনেক যারা ফরেন গার্ডার পায় তারা অনেক ভালো ভালো জায়গা থেকে ছোটবেলা থেকেই ইংরেজি নিউজ পেপার পড়ে, একেবারে কমিক্স পড়ে, এটা পড়ে সেটা পড়ে, তুমি তার সাথে ইংলিশে কুলাইতে পারবা? তো এই কারণে বুক লিস্ট ফিক্সড থাকবে, একই বই বারবার। কথা ক্লিয়ার? থার্ড, হ্যান্ড নোট। হ্যান্ড নোট করতে হবে 2টা সাবজেক্ট মাস্ট, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে কম্পিউটার, বারবার করে বলতে আসতেছি, ম্যাথ আর কম্পিউটার হ্যান্ড নোট করতে হবে। এটা তোমরা যারা আগে ছিল তোমাদেরকে বলছিলাম, এখনো বলতেছি, হ্যান্ড নোট করতে হবেই। ঠিক আছে? ম্যাথ কীভাবে হ্যান্ড নোট করবো বলে দিব আমি, কম্পিউটার কীভাবে হ্যান্ড নোট করবো বলে দিব, যারা জানো তারা তো জানোই, যারা জানো না টেনশনের কারণে আমি বলে দিব। কিন্তু ম্যাথ আর কম্পিউটার হ্যান্ড নোট করতে হবেই, মাথাটা ঢুকায় নাও মাথায় একেবারে। ঠিক আছে? এই 2টা সাবজেক্ট হ্যান্ড নোট করতে হবে। বাকি যদি তুমি করতে পারো করো, বাট এই 2টা সাবজেক্ট আমার সাথে থাকলে আমি দেখব, ম্যাথ আর কম্পিউটার। আচ্ছা, এখন আসো পড়াশোনাটা কীভাবে হবে। সারাদিনে মনে করো তুমি প্রথমবার পড়তেছো, সেক্ষেত্রে দিনে তুমি কমপক্ষে 3টা সাবজেক্ট পড়বা, কমপক্ষে 3টা। এই 3টা সাবজেক্ট, এটা কমপক্ষে, তুমি বেশি চাইলে বেশি পড়তে পারো, কিন্তু কখনো একটা সাবজেক্ট টানা পড়ার পক্ষে আমি না। আমি না না, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, তুমি নিজেই চিন্তা করো। একটা জিনিস তুমি সারাদিন পড়তেছো, পড়তে ভালো লাগে একটা সাবজেক্ট পড়তে? ভালো লাগবে না। কিন্তু তুমি সাইকোলজিক্যালি চিন্তা করো, তুমি যখন 3টা সাবজেক্ট পড়বা, 3টা সাবজেক্টেরই 30 পেজ করে 90 পেজ পড়লা, মনে করো MP3 ছোট ছোট পেজ, তাড়াতাড়ি পড়াটা হয়। তুমি 30 পেজ করে 90 পেজ করলা, তোমার দারুণ কনফিডেন্স কাজ করবে, বাহ আজকে আমি 3টা সাবজেক্ট পড়লাম। আর তুমি যদি সারাদিন মিলে একটা সাবজেক্ট পড়ো, তোমার না একটা খারাপ লাগা কাজ করবে, আমি আজকে মাত্র একটা সাবজেক্ট পড়লাম। এইটা গেল সাইকোলজিক্যাল। এবার আমি লজিক্যাল কথায় আসি। 10টা সাবজেক্ট একবারে পরীক্ষা হবে আমাদের। তুমি খেয়াল করে দেখবা যারা তোমরা এর আগে থেকে আসো, একটা সাবজেক্ট তুমি খুব ভালো মতো পড়তেছো, একদম মানে পৃষ্ঠা কা পৃষ্ঠা লাইন বাই লাইন কঠিন ভালো মতো করে পড়লা, পড়ার পর যখন 1 সপ্তাহ পর অন্য সাবজেক্ট পড়বা, দেখবা যে সাবজেক্টটা খুব ভালো মতো পড়ছিলা ওটার অনেক কিছুই মনে নেই। এমনটাই হবে। তাহলে তুমি এখন আমাকে বলো, তুমি যে এতটা শ্রম দিয়ে ওই বইটা পড়লা, কোনো লাভ হইলো? আলটিমেটলি তো ভুলেই গেলা। তো এই কারণে তোমরা যারা আগে থেকে ছিল, তোমাদেরকে আবার মনে করে দিচ্ছি, যারা নতুন তোমাদের বারবার বলতেছি, একবারে খুব ভালো মতো পড়ার আইডিয়াটা ইউনিভার্সিটি লেভেলের। চাকরির ক্ষেত্রে একবারে খুব ভালো মতো পড়তে হবে এইটা না, বরং বারবার পড়তে হবে। কথাটা মাথায় ঢুকায় নাও। আমি এই পাতাটা বের করলাম, এটা আমি এমন ভালো মতো পড়বো, একদম একদম কঠিন। ভাই তুই যত ভালো মতোই পড়, 1 মাস পর ভুলে যাবি, ওটা বলে লাভ নাই। আমাদের ব্রেইন এটা তো মানে কম্পিউটার না যে সেভ করে রাখবে, এটা ব্রেইন, হিউম্যান ব্রেইন। তো কাজেই একবারে খুব ভালো মতো পড়ার থেকে আমাদের টার্গেট থাকবে দ্রুত পড়বো, বারবার পড়বো। জিনিসটা মাথায় ঢুকায় নাও। গেল, দিনে কমপক্ষে 3টা সাবজেক্ট। যারা নতুন, আচ্ছা, যারা অলরেডি 2-1টা ছেঁকা খাইছো, পরীক্ষা দিছো টিকো নাই, তোমাদের বই কমপ্লিট আছে, তোমরা দিনে কমপক্ষে 3টা সাবজেক্ট পড়ার পর খুব ভালো মতো জানো কি পড়তে হবে। রাতের বেলা হয় জব সলিউশন না হয় মডেল টেস্ট, মাস্ট মাস্ট মাস্ট। যারা পুরাতন তাদের জন্য এটা, যারা নতুন দিনে কমপক্ষে 3টা সাবজেক্ট। গেল। এখন প্রশ্ন আসে জব সলিউশন কখন পড়বো। জব সলিউশন অবশ্যই পড়বো যখন বইগুলো আমাদের একবার করে পড়া শেষ হবে, তারপর। কি বললাম?
জব সলিউশন পড়বো যখন বইগুলো একবার করে পড়া শেষ হবে তারপর। কেন? জব সলিউশন মানে কি, ওখানে সব কোয়েশ্চেনগুলো একসাথে থাকবে। এখন বাংলারও থাকবে, ইংলিশও থাকবে, বিজ্ঞান থাকবে, আন্তর্জাতিক থাকবে, ভূগোল থাকবে, নৈতিকতা থাকবে, সব থাকবে। একটা কোশ্চেন ভূগোলের আসলে, একটা নৈতিকতার, একটা অমুকার, আমি যদি বইগুলো না পড়ি কিছু বুঝতে পারবো কোথার কোশ্চেনটা কই থেকে আসলো, কি বুঝাইলো? এটা যে কোনো জিনিস তো আমাকে বেসিকটাকে বুঝতে হবে। এই কারণে আগে মূল বই শেষ করব, তারপর জব সলিউশন। কথা ক্লিয়ার? তারপর আসো মডেল টেস্ট। মডেল টেস্ট আমরা কখন দিব? মূল বই পড়া শেষ, জব সলিউশন পড়া শেষ, তারপর মডেল টেস্ট। এই সিকোয়েন্সটা মানে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। আমি যারা নতুন তাদের কথা বললাম। কথা ক্লিয়ার? আগে মূল বই, তারপর জব সলিউশন, দেন এটা হওয়ার পর মডেল টেস্ট। মডেল টেস্ট কীভাবে দিতে হয়, কীভাবে পড়তে হবে বলে দিব, কোনো সমস্যা নেই। গেল। রে বাবারে। এখন এগুলো গেলো আমাদের পড়ার প্ল্যান, ঠিক আছে? এখন আসো আসল কথা, যে আমাদের এখন রিটেনের জন্য কম সময় দিচ্ছে, তাই না? পিলির পরে রিটেনের জন্য খুবই কম সময় দিচ্ছে আমাদের। তো যেহেতু কম সময় দিচ্ছে, তাহলে আবার পিলি পড়তে পড়তে আমরা একটা অবস্থা দাঁড়ায়, আমরা রিটেনের বেসিকটা আমরা হারাই ফেলি। ওই জন্য দেখবা অনেকে পিলি টিকতেছে কিন্তু রিটেন টিকতে পারে না। এই যে আজকে যাদের চাকরি হইলো, কারা চাকরি পেয়েছে বলো তো? যারা পিলিতে ভালো করছে তারা, নাকি যারা রিটেনে ভালো করছে তারা? বলো। পিলির মার্ক কোনোদিন চাকরি পেতে সাহায্য করে না, একমাত্র স্পেশাল বিসিএস ছাড়া। স্পেশাল তো স্পেশালি, ওটাকে কাউন্টে ধরা যাবে না। তো এই কারণে আমাদের রিটেনটা সম্পর্কে এখন থেকে সচেতন হওয়া লাগবে, কারণ রিটেনের জন্য বেশি দিন সময় পাওয়া যাবে না। এবং প্রশ্ন হচ্ছে, কোচিং সেন্টারগুলোর মতো যদি আমি এখন থেকে রিটেন পড়া শুরু করি, তাহলে আমার একুলো যাবে ওকুলো যাবে, আমার না পিলি হবে না রিটেন হবে, কোনোটাই হবে না। তাহলে কি করতে হবে? আমি আমার লাইফের এতগুলা রিটেনের অভিজ্ঞতা থেকে তোমাদের কিছু বেস্ট পরামর্শ দিব, বেস্ট, ঠিক আছে? বেস্ট। সেটা হচ্ছে, তোমাকে রিটেনের জন্য কিচ্ছু পড়তে হবে না। তুমি শুধু কি করবা, ম্যাথের জন্য 9-10-এর সাধারণ গণিত আর উচ্চতর গণিত, এই দুইটা গণিত ভালো মতো করবো, ঠিক আছে? তাহলে আমার পিলি রিটার্নের ম্যাথ কাভার আপ হয়ে যাবে, ওখান থেকে ব্যাংকও হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। 9-10-এর সাধারণ গণিত আর উচ্চতর গণিত, আর রিটেনের বাকি থাকলো ইংলিশ আর বাকি। এটার জন্য পত্রিকা পড়তে হবে, মাস্ট মাস্ট মাস্ট। তোমার ঘুম, খাওয়া, স্নান বা গোসল, নামাজ বা প্রার্থনা, এগুলোর মতো করে আজ থেকে, এখন থেকে পত্রিকা পড়াটাকে নিজের মধ্যে ঢুকায় নিবা। কথা ক্লিয়ার? পত্রিকা পড়াটাকে এখন থেকে নিজের মধ্যে ঢুকায় নিতে হবে। পত্রিকা ছাড়া কিচ্ছু হবে না। তুমি যতই দিকে পিলি পড়ো না কেন, কিচ্ছু হবে না। পত্রিকা পত্রিকা পত্রিকা, মাস্ট মাস্ট মাস্ট। এটা একেবারে মাথার মধ্যে ঢুকে নাও। আমার ডেইলি লাইফস্টাইলে পত্রিকাটা হবে আমার দৈনন্দিন জীবনের মতোই, এটাকে আমি এক্সট্রা চাপ হিসাবে নিব না। এক্সট্রা চাপ থাকলে মাথার মধ্যে চাপ কাজ করবে, ওইটা না। এই মিয়া, তুমি একবার নিজে চিন্তা করো তো, ফেসবুকে কি পরিমাণ সময় যায় এখন প্রত্যেকটা মোবাইলের সেটিংসে। তুমি সারাদিনে কতটুকু সময় নষ্ট করতেছো, স্মার্টফোনে সব দেখা যায়। দেখিও তো কতটা সময় যায়। ওই জায়গা থেকে পত্রিকাটা আমাদের পড়তে হবে। এখন পত্রিকা পড়ার জন্য কি, হার্ড কপি মাস্ট মাস্ট। যারা হলে থাকো হার্ড কপি ইজিলি পাও, যারা মেসে থাকো যে হোক 2-3 জন মিলে, রুমমেটরা মিলে হার্ড কপি নিবা। একটা প্রত্যেকটা দিন হার্ড কপি নিবা। বাংলা নিবা হার্ড কপি, প্রথম আলো। আর ইংরেজি নিবা ডেইলি স্টার, প্রথমে নিবা না। যারা নতুন শুরু করতেছো তারা ডেইলি স্টার নিবা না। ডেইলি স্টারের ব্যাকরণ, ভাষাগত মান খুব উন্নত লেভেলের, একটুও মজা পাবা না প্রথমে পড়ে। ওই জন্য প্রথমে নিবা ডেইলি সান বা নিউ এস বা ডেইলি অবজারভার, এই পত্রিকাগুলো। এটা নিয়ে শুরুটা করবা। ইংরেজি পত্রিকা নিবা 1 সপ্তাহে একটা, আমি আবার বলতেছি, ইংরেজি পত্রিকা 1 সপ্তাহে একটা। আর বাংলা পত্রিকা প্রতিদিন, অবশ্যই হার্ড কপি, অবশ্যই। আমার অনলাইনে পড়া হয়, স্মার্টলি পড়ি, আমি স্মার্টফোনে পড়ি, এসব ফালতু কথা আমাকে শুনে দিয়ে আসবে না। এগুলো ফালতু কথা। কোনো দিন অনলাইনে পত্রিকা পড়া হয় না। ওই পত্রিকা পড়াটা এতটা মজার জিনিস না যে তুমি অনলাইনে পড়বা। এগুলো আমাকে শুনিতে আসবে না। এই জায়গাটা আমি পার করে আসছি। তোমার ওই 12টা টাকা একটা পত্রিকা কিনতে লাগে, ওটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে। ঠিক আছে, কয়েকজন মিলে এই কাজটা তোমরা করবা। মাস শেষে 360 টাকা লাগবে, এটা খুবই আমার আহামরি কিছু না। 360 টাকা তো কত হুদাই হুদাই নষ্ট করে ফেলো, তাই না? তো কাজেই তুমি যদি আমাকে বলো যে দাদা, আপনি বলেন যে আপনি তো আমরা সাবজেক্টে ফার্স্ট হইলেন বিসিএসে, ব্যাংকেও চাকরি পাইলেন, কেমনে, মানে এটার পিছনে রহস্য কি? আমি বলবো পত্রিকা মাস্ট। পত্রিকা পড়তে হবে। এখন পত্রিকা কেন পড়তে হবে, কি কি কারণে? ভাষাগত দক্ষতা বৃদ্ধি পাবে,
চিন্তার গভীরতা বাড়বে। দেখবা ওখানে পত্রিকায় দারুণ দারুণ কথা লেখা থাকে, এটা চিন্তার গভীরতা বাড়াবে। বিবৃতিমূলক গাইড বইগুলো কি করে, পত্রিকা থেকে টুকে নিয়ে আসে। তো অয়ে তো টুকে নিছে, তুমি ফের আবার টুকা থেকে কি বুঝবা? আরেকটা কি হবে, টকশোগুলোতে দেখবা অনেকে সুন্দর সুন্দর করে কথা বলে, বিভিন্ন ধরনের নিউজ পেপারের নাম বলে, প্রধানমন্ত্রীর নাম বলে। এই নিউজগুলো ক্রমানুসারে আসে পত্রিকাগুলোতে। দেখবা ইসরায়েলের ফিলিস্তিনের গল্প প্রতিদিন আছে, ইন্ডিয়া পাকিস্তানের গল্প বা লেখা প্রতিদিন আছে। তো ওগুলো পড়তে 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 ওগুলো সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায়। এই কারণে পত্রিকাটা পড়তে হবে। তো বাংলা পত্রিকার কি কি পড়বো বলি। প্রথম পাতা শেষ পাতা, অভিমত ও বিশ্লেষণ, সম্পাদকীয়, ইন্টারন্যাশনাল, অর্থ ও বাণিজ্য। এগুলো সব পড়তে হবে না, তোমার কমন সেন্সে তোমাকে বলে দিবে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। কোথাও হত্যা হয়েছে, কোথাও খুন হয়েছে, এগুলা তোমার জীবনে লাগবে না, তাই না? আমার কি কি লাগবে এটা তুমি নিজে বুঝবা। কথা ক্লিয়ার? তো এটার জন্য পত্রিকার জন্য আমাদের প্রতিদিন কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় রাখতে হবে। এটা বাংলা পত্রিকা। আর ইংরেজির ক্ষেত্রে কি, ইংরেজিটা আমার পত্রিকাটা পড়বো আমার রাইটিং স্কিল বানানোর জন্য। ঠিক আছে? বিসিএস রিটেনে প্যাসেজ আসে, ওই প্যাসেজ থেকে বিশাল আবার একটা প্যাসেজ দেয়, ওইটা পড়ে বুঝিয়ে আমাকে উত্তর করতে হয়। এটা একটা হিউজ প্র্যাকটিসের বিষয়, হিউজ একটা মনে করো যে দীর্ঘদিনের সাধনার বিষয়, ওটা রাতারাতি হবে না। তো কাজে এখন থেকে ইংরেজি পত্রিকা পড়তে হবে। কিভাবে? ইংরেজি পত্রিকা পুরোটা পড়ার কোনো দরকার নেই, আমি বলছি 1 সপ্তাহে একটা পত্রিকা কিনবা, ছোট দেখে একটা কলাম সিলেক্ট করবা, ওই কলামটা বারবার পড়ে পড়বে একদিনে, 5-6 বার করে পড়ার পর ওর ওয়ার্ড মিনিংগুলা পারলে নোট করে নিবা তারিখ দিয়ে। ঠিক আছে? আর ওই বারবার করে পড়ার ফলে ওটার অ্যাসেন্টগুলো, ওটার সেন্টেন্স স্ট্রাকচার নিজের মধ্যে ঢুকে যাবে। তো এটা ইংরেজি একটা নিজে একটা ভাষা, এটা নিজের একটা দক্ষতা, এটা রাতারাতি হয় না। 1 মাসের মধ্যে অঙ্ক প্র্যাকটিস করলে অঙ্কে মাস্টার হওয়া যায় বা মোটামুটি পারা যায়, কিন্তু ইংরেজি রাইটিং কোনো দিন রাতারাতি হবে না ভাই, বা 1 মাসের মধ্যে হবে না। এটা সম্ভবই না, কারণ ইংরেজি একটা ভাষা, এটা বুঝতে হবে আমাকে। ইংরেজি একটা ভাষা, প্রিলিতে যে ইংরেজি পড়ি এটা ইংরেজি না, ইংরেজি আসলে হচ্ছে রিটেনে যেটা। যে কোনো চাকরি পরীক্ষার বা বিসিএসের 60% ফেল পড়ে খালি ইংরেজি রিটেনে। বুঝতে পারছো? এই যে ব্যাংকে আজকে যারা চাকরি পাইলো, সবাই 4টা করে ম্যাথ পারছে, সবাই, সবাই 4টা ম্যাথ পারছে। তাহলে কেন সবাই চাকরিটা পাইলো না আমাকে বলো? কেন সবাই চাকরিটা পাইলো না? বিকজ ইংরেজির কারণে, ইংরেজি ফোকাস রাইটিংটার কারণে, ইংরেজি ট্রান্সলেশনের কারণে। কথাটা বুঝতে পারছো? আমাকে চাকরি লাগবে, ওই লোক দেখানো পড়াশোনা না, আমাকে চাকরি লাগবে। তো কাজেই ইংরেজি পত্রিকা মাস্ট, একটা করে কলাম বারবার করে পড়বো, প্রতিদিন পড়বো, একদম মাথায় ঢুকায় নাও। এটা জীবনের সেরা ইনভেস্টমেন্ট হবে তোমার, লাইফের বেস্ট ইনভেস্টমেন্ট। নিউজ পেপার গেল, ইউটিউবটাকে কাজে লাগাবো আমরা দারুণভাবে। ঠিক আছে? কিভাবে? ইউটিউবে গেলে আমরা চেষ্টা করব ইংরেজি পডকাস্টগুলো শুনতে, বা ইংরেজি যে ওই যে ইয়েগুলো আছে না, এই যে টেড টকের ভিডিওগুলো, এগুলো একটু শুনতে। প্রথম প্রথম ভালো লাগবে না, বাট এটা আমাদের শুনতে পারতে হবে। ভাইবা বোর্ডে ইংরেজি টেস্ট করা হয়। একটা জিনিস তোমাকে বলো, আমাকে বলো তুমি, 4.5 লাখ বা 4 লাখের মধ্য থেকে তোমাকে 1600 জনের মধ্যে তুমি আসবা, 2000 জনের মধ্যে আসবা, তাহলে তোমাকে কি পরিমাণ কোয়ালিটি লাগবে আমাকে বলো? কি পরিমাণ কোয়ালিটি লাগবে? তাহলে তোমাকে ইংরেজি শুনতে পারতে হবে, বলতে পারতে হবে, অর্থাৎ আমাকে স্কিল ডেভেলপ করতে হবে আমার নিজের। আর ইংরেজি নিজে একটা স্কিল। এই কারণে আমরা দেখবা ইংরেজি পড়তে পারি, বুঝিও বলতে পারি না, বা শুনতে পারি না। অনেকে আছে যারা ইংরেজি মুভি দেখে না, তারা দেখবা যে শুনে বুঝেও না। তো এই কারণে ইউটিউবটাকে আমাদের কাজে লাগাইতে হবে যখনই সময় পাবো। বা এমন হয় না, দেখবা অনেক মুভি তুমি হিন্দিতে শুনছো, বাংলায় দেখছো বারবার, এটাই বা তুমি ইংলিশ ডাবে দেখবা, দেখবা অনেক কিছু জানা যাচ্ছে। ওই যে বলছি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। তুমি যখন চাইবা তখন সম্ভব। সব কিছুতেই আমি পজিটিভলি নিয়ে আসবো। কথা কি আমার বুঝতে পারছো? সব কিছুতেই আমি পজিটিভ ভাইব নিয়ে আসবো, তাহলেই সম্ভব। ইউটিউবটাকে আমরা কাজে লাগাবো এইভাবে। ঠিক আছে? গান আমরা শুনবো, ওটা অন্য বিষয়, বা এটা দেখবো, কিন্তু আমরা চেষ্টা করবো একটা ইংরেজি পডকাস্ট শুনতে। খারাপ লাগুক, বিরক্ত লাগুক, কোনো সমস্যা নেই, শুরুটা করো। বা একটা টেড টকের ভিডিও শুনতে, একটা 5 মিনিটের বা 10 মিনিটের ভিডিও 2-3 বার শুনবা, দেখবা যে ওর সেন্সটা তোমার ভিতরে ঢুকেছে, এসেন্সটা, তোমার আটারিংটা ওইরকম হয়ে যাচ্ছে, তোমার সেন্টেন্স স্ট্রাকচারটা ডেভেলপ করতেছে। এটা রাতারাতি হবে না ভাই, বারবার বলতেছি। ওই যে পঞ্চগড়ের দয়াল চন্দ্র ছেলেটার কথা শুনছিলে না তোমরা? ভাইরাল হলো যে দয়াল চন্দ্র, সে কেমনে যেন আমার ফ্রেন্ড লিস্টে ছিল, আমার এলাকার, ওই জন্য হয়েছিল, পরে দেখি ভাইরাল হয়ে গেল। তো ওই ছেলেটা তো কলেজ ড্রপ আউট, কি বলছিল মনে আছে? এমনও গেছে 24 ঘন্টা খালি হেডফোনটা কানে ছিল, খালি ইংলিশ মোটিভেশনাল ভিডিও শুনে গেছে, শুনে গেছে, শুনে গেছে। তো শুনতে 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 লিসেনিং, তারপর রিডিংটা ডেভেলপ হয়ে গেছে, বলতে পারছে, সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে ব্যাপারগুলো। একটা মুভি যখন আমরা 5-6 বার দেখি, দেখবা মুভিটার অনেক ডায়ালগ
আমাদের ভিতরে ঢুকে যায়। আমরা তখন ওগুলো কিন্তু কথা বলার সময় বলি, খেয়াল করে দেখবে এটা হয় কিনা। একটা মুভি বারবার দেখছি মনে করো, এই যে যেমন রিপন ভিডিও, ওর ভিডিওগুলো কি বলে না, হা 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 আই লাভ ইউ টু, বলে না? আমরা তো ফাজলামি করে বলি তো ফ্রেন্ডদের মধ্যে, হা 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 আই লাভ ইউ টু। কেন বলি? ওইটা শুনতে 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 আমাদের ভিতরে ঢুকে গেছে। তারপরে যে ভাইরাল হয়েছিল না তাহেরির, এক ঢেলে দিই, নিবেন ঢেলে দিই বলে না? তো এটা কেন হয়েছে? তো এই জন্য বলছি, যখন তুমি একটা জিনিস বারবার শুনবা বারবার শুনবা, তখন সাবকনসিয়াস মাইন্ডে ওটা ঢুকে যাবে। তো এটা তখন আমাদের হেল্প করবে। কথা বুঝতে পারছো? তো ইংরেজি নিউজ পেপারটা লাগবে, মানে ইংরেজি নিউজ পেপার লাগবে, ইংরেজিটা। আর একটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন আমি গ্রুপেই দিব। এটা একটা হোমওয়ার্কের মতো থাকবে। এটা তোমরা যারা আগের তারা জানো, ট্রান্সলেশন মাস্ট। ট্রান্সলেশন ছাড়া হবে না, মানে ইংরেজির মধ্যে একটা পার্ট ট্রান্সলেশন। ট্রান্সলেশন প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে? ওটা আমরা প্র্যাকটিস করবো। অ্যান্ড দ্য নাও ফাইনাল একটা জিনিস বলবো, যেটা এর আগে করিনি কিন্তু এবার করবো। এর আগে আমি তোমাদের ইংরেজি পত্রিকা বা বাংলা পত্রিকা পড়তে বলতাম, তোমরা ম্যাক্সিমামই পড়তা না। ওইটা এবার হবে না। এই জন্য আমি চাইছিলাম গ্রুপের লোক সংখ্যা কম রাখতে, দেখতেছি তারপরও 87 না কতজন হয়ে গেছে। আমি জানি এতগুলো থাকবে না, বেশি দিন না, মাইনাস করা শুরু করবো, ঠিক আছে? এতগুলো আমি থাকবে না, এতগুলো কুলাইতেও পারবে না, আমি জানি সেটা, যেহেতু এতদিন থেকে স্টুডেন্ট পড়াই আমি। এই যে অলরেডি গ্রুপে 87 জন, ফেসবুক গ্রুপে আসছে 65 জনের মতো। চিন্তা করো সিরিয়াসনেসের অবস্থাটা খালি দেখো। আর এখন লাইভ দেখতেছি 31 জন। তো এদেরকে দিয়ে হবে? এদেরকে দিয়ে আমি কি করব? কোনো দরকার নেই, আমার এতগুলো লাগবে না তো। আমার ওই যে জাকিয়া তন্নির মতো, স্পন্দনের মতো কয়েকটা স্টুডেন্ট লাগবে, যে ফুল ডেডিকেশন দিয়ে দিবে। আমার এরকম লাগবে। এগুলো চেহারা দেখানো লোকজন দিয়ে লাভ আছে? এগুলো লাগবে না। সেটা হচ্ছে যেটা বলতেছিলাম, নিউজ পেপার টেস্ট নিব আমি প্রতি সপ্তাহে, অর্থাৎ এই এক সপ্তাহে নিউজ পেপার তুমি কি কি পড়লা এটার উপর একটা টেস্ট থাকবে। আমি দেখবো তুমি কতটুকু পড়লা। তার মানে ভাবিও না যে আমি একদম ভিতর থেকে নিউজগুলো দিব। আমি তো বুঝি যে কোন কোন জিনিসটা পড়ার মতো, বা কোনটা কেউ কতটুকু পড়ে মনে রাখতে পারে। তো নিউজ পেপার টেস্ট এটা নতুন করে এবার ডেভেলপ করছি, এটা আমি নিজে, যেন তোমরা নিউজ পেপার পড়ো। কেন এই কাজটা করব, মানে আমি এত ব্যস্ত, তারপরেও আমি তোমাদের কেন এই কাজটা করাবো? বিকজ আমি জানি জীবনের এই মুহূর্তে এসে যে নিউজ পেপারটা আজকে থেকে আমি যদি আরো 3-4 বছর থেকে আগে থেকে পড়তাম, তাহলে আমি আরো ভালো ক্যাডার পাইতাম। এটা আমি খুব ভালো মতো বুঝতেছি, জানতেছি। তো আমি চাই আমার যারা ছোট ভাই বোন যারা আমার সাথে থাকবে, তারা আমার মতো ভুলটা করবে না। আমি না হয় জানতাম না, তোমরা তো এখন জানতেছো, শুনতেছো আমার কথা। তো কাজেই তোমরা এটা মানবা। নিউজ পেপার পড়াটাকে এটা নিজের ডেইলি লাইফস্টাইলের মতো করে পড়তে হবে। কথা ক্লিয়ার? তো এই গেল আমাদের আলোচনা। আমি পড়া দিব। আমরা শুরুতে সহজ সাবজেক্ট দিয়ে শুরু করব, ইন্টারন্যাশনাল দিয়ে শুরু করব, ঠিক আছে? এবং এখানে যেটা যেটা বলার মতো আমি একদম হোয়াইট বোর্ডে ফেসবুক লাইভে তোমাদের বুঝাই দিব, যেটা যেটা মনে রাখার মতো। কথা ক্লিয়ার? তুমি আমাদের চাকরি পরীক্ষায় যে জিনিসগুলো আসে এগুলো ম্যাক্সিমাম স্কুল কলেজ লেভেলের। তো তোমাকে শব্দ ভাষা পদ ধরে ধরে যারা পড়ায়, এটা কারাই পড়াবে? যারা ব্যবসা করে, তারা যারা কোচিং ব্যবসা করে, তোমার কাছে কোর্স ফি নিবে একটা, নিয়ে এই কাজগুলো করাবে। তুমি আদৌ তো বলো তো এটা তোমার দরকার আছে? তোমার দরকার আছে কি ধ্বনি পরিবর্তন, ওই যে স্বরাগম আদি স্বরাগম যেগুলো মনে থাকবে না, আমাকে এগুলা বুঝতে হবে। সমাস যেখানে আমার ঝামেলা লাগে সেটা বুঝতে হবে। সন্ধি কেন এটা এরকম হলো আমাকে এটা বুঝতে হবে। কারক বুঝতে হবে, যেখানে যে জায়গাটা সমস্যা হয় আমি সেটা সলভ করব। আমার সব ধরে ধরে ক্লাস করার সময় আছে এখন? বা ওটা কি আমার বয়স? তুমি আমাকে বলো। তো কাজেই স্রোতে গা ভাসাবো না। ম্যাক্সিমাম জিনিসগুলো আমরা পারি, যেহেতু আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। যেখানে যেখানে ঝামেলা হবে, সমস্যা হবে, ওইটা ওইটা আমি সলভ করে দিব। কথা ক্লিয়ার? আমাদের থিওরি হইলো আমরা দ্রুত শেষ করব, বারবার প্র্যাকটিস করব। এটা হচ্ছে থিওরি। দ্রুত শেষ করব, বারবার রিভিশন দিব। কথা ক্লিয়ার? তো এই, তো এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এক এক করে একটু করো, আমি কয়েকটার উত্তর দিব। নাও কমেন্টে লিখো, আমি দেখতেছি কমেন্টগুলো। যদি প্রশ্ন থাকে তাড়াতাড়ি করো, সময় খুব ভ্যালুয়েবল, অত সময় নেই। আমি পড়া দিব, নেক্সট পড়া জন্য প্রিপারেশন নাও। আর যে যে বুক লিস্টটা দিছি আমি, ওই বুক লিস্টটার বইগুলো কালেক্ট করা শুরু করো। বুক লিস্টে দেওয়া আছে। ইয়ার তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপের সমস্যা হচ্ছে, যারা পরে জয়েন করছো তার আগের মেসেজগুলো দেখা পাবা না। এটা হোয়াটসঅ্যাপের সমস্যা। এটা আমি আগে খেয়াল করি নাই, এখন দেখতেছি। মেসেঞ্জারে এই সমস্যাটা হইতো না, কিন্তু মেসেঞ্জারে অনেক সময় অনেক ঝামেলা হয়, খুঁজে পাওয়া যায় না তথ্যগুলা। তো এই কারণে
মানে আমি বুক লিস্টটা দিয়ে দিচ্ছি এখানে, ফেসবুক গ্রুপটাতেও আছে, এখান থেকে বুক লিস্টটা দেখে নিবা। যার যে কোনো সমস্যা নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করবা, পড়াশোনা রিলেটেড যে কোনো বিষয় নির্দ্বিধায়। আমি ব্যস্ত থাকি, ব্যাংকে চাকরি করি, তোমরা আমাকে ভয়েস দিবা, অডিও দিবা। ওই নিব্বা নিব্বিদের মতো মেসেজ দিবা না, ভাইয়া কেমন আছেন এসব। তোমার কেমন আছে শুনে আমার লাভ নেই, ঠিক আছে? এ, মানে অতটাও ইয়া করা লাগবে না, তুমি ডিরেক্ট ভয়েস দিবা আমাকে, বা কল দিবা, ঠিক আছে? ভয়েস দিবা, কল দিবা, কিন্তু এইসব মানে চ্যাটিং ফ্যাটিং করার সময় নেই অত। কারো কোনো প্রশ্ন থাকলে জানাও। বাংলা সাহিত্যের ক্ষেত্রে অনেক প্যারা লাগে যায়, এটা কিভাবে সহজে মনে হয়? হ্যাঁ, বাংলা সাহিত্যের আমার স্টুডেন্টগুলো সব থেকে ভালো করে বাংলা সাহিত্য আর ইংরেজি সাহিত্যে, কারণ আমি নিজে ছিলাম ব্যবতারা পারি নাই। তো আমি আমার স্টুডেন্টগুলোকে বারবার ওটা এমনভাবে প্র্যাকটিস করাই যে বাংলা সাহিত্য ঠোঁটস্থ হয়ে যায়, ঠিক আছে? ওটা নিয়ে কোনো টেনশন নেই, বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য সব থেকে ভালো করি করি আমরা, ঠিক আছে? আর আমরা সব থেকে খারাপ করি কম্পিউটারে। কম্পিউটার ভাই পারি না ভালো, ঠিক আছে? আমি নিজেও, আমাদের ইন্টারমিডিয়েট ছিল না, এটা বিগত সাল দেখে পড়ে যাই, ওই জন্য তোমাদের বলছি আলালের বই থেকে নোট করবা কম্পিউটার। সাহিত্য নিয়ে টেনশন নেই। ওহো, একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। আমার এখানে যুক্ত থাকার পাশাপাশি তোমাদের দুইটা কাজ করতে হবে, এটা করতে হবে। 2019 সালের বাংলা এমপি3 আছে, এটা কি চলবে? 2019 সাল বেশি পুরাতন হয়ে গেছে, ঠিক আছে? এখন 25 চলে। তোমার 2019 সালটা আমার থেকেও পুরাতন, ওইটা এমপি3 না। নতুন এক সেট ফ্রেশ কিনবা, একদম ফ্রেশ, এটা চেঞ্জ করা করি নাই, ঠিক আছে? ওটা বেশি পুরাতন, বেশি একটু, আজকে 6 বছর আগের, অনেক তথ্য গ্যাপ আছে ওখানে। ইন্টারন্যাশনাল কঠিন লাগে, ইন্টারন্যাশনাল কঠিন লাগবে না, কারণ এর আগের বার আমি ক্লাস নিতে পারিনি, এই জন্য কঠিন লাগছে। এখন কঠিন লাগবে না, ঠিক আছে? আর ইন্টারন্যাশনাল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেশি বেশি পড়তে হবে। আর যেটা যেটা ইয়া লাগবে ওটা আমি বলে দিব, টেনশন নেই, ঠিক আছে? আমি ক্লাস করাবো, টেনশন খুব একটা হবে না, আমার সাথে খালি ক্লাসগুলো শুনবা, তাহলে আশা করি যেখানে যেখানে ঝামেলা লাগবে ওটা ঠিক হয়ে যাবে। একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দুইটা জিনিস। এক, তোমাদের লাইভ এমসিকিউ এর প্যাকেজ কেনার লাগবে, ঠিক আছে? ওখানে প্যাকেজ কিনতে হবে, যেন তুমি বারবার অনলাইনে পরীক্ষাটা দিতে পারো। শুক্রবারের ফ্রি মডেল টেস্ট তো সবাইকে দিতেই হবে, ওটা তো পরের বিষয়। লাইভ এমসিকিউর একটা প্যাকেজ লাগবে। আরেকটা লাগবে, যাদের ম্যাথে সমস্যা, তোমরা রিয়াদ স্যার যে আছে, রিয়াদ স্যারের একটা কোর্সে ভর্তি হয়ে যাবা, সারা জীবন ফ্রি, ওই 1 টাকা দিয়ে সারা জীবন ওখানে তুমি ম্যাথের সুবিধা পাবা। কারণ আমি যদি এখন ম্যাথ করাইতে যাই একটা ধরে ধরে করতে করতে, আমার পুরো 1.5 বছর লাগবে কোর্স কমপ্লিট করতে, ঠিক আছে? আমরা তো সময়ও নেই। তো ম্যাথের জন্য রিয়াদ স্যারের, আমি এর আগেও বলছি, একটা কোর্সে ভর্তি হয়ে যাবা, উনি দারুণ ম্যাথ করায়। সো অনেক মজা পাবা ওনার ম্যাথগুলো করে, ঠিক আছে? ম্যাথের জন্য ওখানে ভর্তি হবা, রিয়াদ হোসেন। কথা ক্লিয়ার? আর ওনার ভিডিওগুলো আমার কাছে ছিল, কিন্তু এটা কেমন দেখায় ডাউনলোড করা ভিডিও, এটা তো একটা অনৈতিক কাজ। যাদের টাকা পয়সার সমস্যা ওটা ভিন্ন বিষয়, কিন্তু কেমন না? তার থেকে তুমি একবার ভর্তি হয়ে গেলে ওনার কাছে সারা জীবন সার্ভিস পাচ্ছ। আমরা তো কোর্স ফিও বেশি না, ওই কোচিংয়ে কনফিডেন্সে যাবা, 15,000 14,000 টাকা নিবে, দরকার আছে কোনো? কোনো কোচিংয়ে যাবা না। তুমি দরকার হলে অফলাইনে লাইব্রেরিতে থাকে, সারাদিন সারাদিন লাইব্রেরিতে পড়াশোনা করো, সারাটা দিন লাইব্রেরিতে, ঠিক আছে? কিন্তু কোচিংগুলোতে এত হাজার হাজার টাকা দিয়ে খরচ করে কোনোদিন ভর্তি হবো না, কোনো দিনও না। এটা মানে একদম পুরা কি বলবো, হুদাই করে টাকা খরচ। আমার দুইবার এভাবে টাকাগুলো নষ্ট হয়েছে, খামা, মেজাজ খারাপ হয়ে যায়। তাহলে রিয়াদ স্যারের কোচিংয়ে ম্যাথে ভর্তি হইতে হবে, আর লাইভ এমসিকিউর একটা প্যাকেজ লাগবে। আর বাকি সব তো আসিয়ে, টেনশন নেই। আর কোনো কোশ্চেন থাকলে বলো। তারপর আমি পড়া দিব, ওই পড়াশোনা আমরা শুরু করব একেবারে, হ্যাঁ? তাড়াতাড়ি কোশ্চেন থাকে, তাড়াতাড়ি বলো ভাই। বা এই যে এতক্ষণ থেকে 1 ঘন্টা থেকে তো গেজের গেজের করলাম, বাঙালি তো এত কথা পছন্দ করে না, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেটাও বলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আশা করি কোনো প্রশ্ন নাই আর নাকি? উত্তরণে 46 পুরো এক সেট বই আছে, এটা একবার করে পড়েছি, এটা পড়লে বা কন্টিনিউ করলে হবে? এখন উত্তরণের বইগুলা হচ্ছে কি, মানে ওরা তো কোচিং সেন্টার বেসিসে করা, এগুলো একটু সমস্যা, হ্যাঁ? এই মানে একটু বেশি বেশি ওই জায়গাগুলা, এত বেশি লাগে না সত্যি কথা বলতে। উত্তরণের বইগুলো আমিও দেখছি, আমার কাছেও আছে, মানে এত বেশি জিনিস। ওই যে বললাম, উত্তরণের বইগুলো তুমি এক সেট রিভিশন দিতে দিতে তোমার এমপি3 দিকে 3বার রিভিশন হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? তো এই কারণে মানে, মানে কেন এই কথা বলতেছি, আমার কাছে প্রফেসরের এক সেট বই আছে,
ওই যে উত্তরণেরও আছে, MP3-রও আছে, মানে আমি ছেঁকা খাইছি তো, এই জন্য এগুলো জানি আর কি। ঠিক আছে? লাইভ এমসিকিউর কোন প্যাকেজ কিনলে ভালো হয়? ওই যে বাৎসরিক প্যাকেজগুলো থাকে না, ওটা বাৎসরিক একটা প্যাকেজ কিনে নিবা। কেন ওই বাৎসরিক প্যাকেজটা লাগবে? দেখো, ওরা তো ম্যাটেরিয়াল দিবে দিবে, ওদের অনেক প্রশ্ন কিন্তু হুদাই ওরা লাইভ এমসিকিউতে বেশি বেশি দেয়। ঠিক আছে? এখন লাইভ এমসিকিউ এর সব জিনিস তো লাগে না। ওর কি লাগবে? মনে করো তুমি বসে আছো, মানে যাচ্ছ গাড়িতে করে, তুমি ইজিলি ওখানে পরীক্ষা দিতে পারবা, তাই না? নিজে নিজে র্যান্ডমলি পরীক্ষা দেওয়া যায় কিন্তু, 200 মার্কের 100 মার্কের পরীক্ষা দেওয়াই যায়। তো ওই জন্য বলতেছি লাইভ এমসিকিউর একটা বাৎসরিক বা 6 মাসের একটা প্যাকেজ কিনে নিবা। ঠিক আছে? 999 টাকা বা এরকম অফারগুলো যে ওরা দেয়, ওটা কিনে থাকলে থাকে গেল। মানে যে কোনো জিনিস তুমি বসে বসে, বাংলা সাহিত্য তোমার মনে হলো যে বাংলা সাহিত্য রিভিশন দিত, দাদা তো পড়াইছে, দেখি অনলাইনে কি অবস্থা। ওখানে বিগত সালের একটা আর্কাইভ পাওয়া যায়, আর্কাইভটা আছে না, ওখানে প্রিভিয়াস এর যত কোয়েশ্চেন সব ওখানে। তো আমি করতাম কি, আমি খালি প্রিভিয়াস এর ওদের যেগুলো মেইন কোয়েশ্চেন ওগুলো দিতাম না। আমি লাইভ এমসিকিউ আমার ভালো লাগে না, এই কি কি সব দুনিয়ার মানে হুজার কোয়েশ্চেন দেয়, লাগেও না। আমি খালি যে প্রিভিয়াস এর যে কোয়েশ্চেনগুলো, ওই প্রিভিয়াস এর প্রচুর পরীক্ষা দিচ্ছি জানো লাইভ এমসিকিউতে। বসে আছি মনে করে, আগে তো আমি প্রাইমারি স্কুলে চাকরি করতাম, তো প্রাইমারি স্কুলে তো চাপ কম, বসে বসে এই যে মানে ইয়াতে আর্কাইভ থেকে প্রিভিয়াস এর কোশ্চেনগুলো পরীক্ষা দিচ্ছি। এটার জন্য বলছি, মানে তুমি চর্চার মধ্যে থাকতেছো আর কি, অল টাইম প্রিভিয়াস এর কোশ্চেনগুলো চর্চার মধ্যে। প্রিভিয়াস এর কোশ্চেন ভাই মিস করা যাবে না, কোনোভাবেই না। তো ওই জন্য বললাম যে লাভ এমসিকিউ এর ওই বাৎসরিক একটা ইয়াগুলো চাইলে কিনে নিতে পারো আর কি। ঠিক আছে? না কিনলেও সমস্যা নেই। তোমার যদি এদিকে মনে করো অল টাইম তুমি যদি বই পড়তে পারো, বাসের মধ্যে যাচ্ছ বই পড়তেছো, তাহলে সমস্যা নেই। নবম দশম শ্রেণীর কোন সালেরটা পড়তে হবে? নবম দশম শ্রেণীর কোন সালেরটা, এই রিসেন্ট যেটা বের হচ্ছে ওটাই, বা পুরাতন হইলে ভালো হয়। ঠিক আছে? পুরাতন হলে ভালো হয়। নবম দশম শ্রেণীর ম্যাথের ক্ষেত্রে 1983-র একটা কথা বলে, পুরাতন লাইব্রেরি থেকে আমি কিনছিলাম, ওটা বলে আর কি। তো সমস্যা নাই হচ্ছে, ইয়া তোমরা বর্তমান যেটা চলতেছে ওটা করা যায়, ওটা সমস্যা না। কারণ রাইটাররা তো এই বইগুলোই ফলো করে। আর সব থেকে বড় কথা, আমাদের তো খায়রুলের ম্যাথ বা শাহিনের ম্যাথে তো আগের ম্যাথগুলো থাকবেই। এই যে কেন ম্যাথের বিষয়টা বললাম, এটা নিয়ে আরেকদিন বলবো, কালকে বা সামনের দিন, ম্যাথ কিভাবে করতে হবে বোর্ড বই থেকে। এখন আর সময় নেই। ইন্টারন্যাশনাল পাশাপাশি ইংলিশ ম্যাথ শুরু করবেন কি? হ্যাঁ, ইন্টারন্যাশনাল একটা সাবজেক্ট তো থাকবে না, তার পাশাপাশি কিছু তো একটা থাকবেই। কিন্তু শুরু যেহেতু, এজন্য হয়তো একটা বা দুইটা পরীক্ষা শুধু ইন্টারন্যাশনাল, তারপর 3 বা 4 নম্বর পরীক্ষা থেকে ইংলিশ ম্যাথ আমাদের থাকবেই। এটা একদম মাথা সেট করে নাও, ইংরেজি ম্যাথ আমাদের সাথে থাকবেই। ইংরেজি ম্যাথের নিস্তার নেই, ইংরেজি ম্যাথ থাকবেই। ট্রান্সলেশনের ক্লাস, হ্যাঁ ট্রান্সলেশন ক্লাস একদিন নিব, ওটা আমাদের একবার নিছিলাম, আবার নিব, সমস্যা নেই। ট্রান্সলেশনের ক্লাস নিব। ওকে, আর কোনো কোয়েশ্চেন? মানে ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের এর আগের বার ভালো মতো ক্লাস নিতে পারিনি, কারণটা হচ্ছে কি, মানে তখন তো আমার নিজেরও আমি জানি না যে আমার কি হবে, হ্যাঁ, যে আমি আদৌ ক্যাডার হইতে পারবো কিনা। তো এখন যেহেতু যাই হোক চলার মতো একটা হয়েছে, যেহেতু আমার টার্গেট আবার অন্য কিছু। ঠিক আছে? তো ওই জন্য মানে আমি স্যাটিসফাই যেটুকু আছে। তো সেহেতু তো আমি এখন সময় দিতেই পারবো, ওটা তো সমস্যা না। কিন্তু তখন পর্যন্ত আমার একটা ভয় কাজ করতো, যে কি না কি হবে লাইফে, বা যদি একটা ক্যাডার না হইতে পারি কেমন দেখায়, সামাজিক অবস্থান থেকে যাই হোক একটা টেনশন কাজ করে, তোমাদেরও কাজ করে, কাজ করবে শহরই আমরা যারা পড়াশোনা করছি। তো এই কারণে একটু নিজেরও পড়াশোনার সময় দেওয়া লাগতো, আবার চাকরি করতাম, এই জন্য ক্লাস ক্লাস তেমন নেওয়া হয়নি। আর এখন তো আমি মোটামুটি ফ্রি, সো এখন ক্লাস চলবে, কোনো সমস্যা নেই। নইলে তো আমি ব্যাস শুরুই করতাম না গতবারের মতো হইলে, ওইভাবে তো আসলে হয় না, মানে জোড়া তালি দিয়ে কোনো কিছু হয় না। তো ঠিক আছে, অনেকটা সময় গেল, 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, যে কোনো সমস্যা অবশ্যই ভয়েস দিবা আমাকে, জানাবা। ঠিক আছে? আমাদের জার্নিটা সুস্থ হোক, সুন্দর হোক। এমনকি যেটা তোমাদের বললাম, লাইফস্টাইল চেঞ্জ, ফেসবুক, আমি তোমার যারা আমার সাথে অ্যাড আসো বিশ্বাস করো, একদম গাড়ি দিব ধরে, কিন্তু একদম তোমাদেরকে চিড়িয়ে খাবো একেবারে যদি এগুলো দেখি। বিশেষ করে এই যে সুহি, তারপর তোমরা যারা যারা আসো, সৌরভ টৌরভরা, তোমরা যারা আমার আগের, তোমাদেরকে যদি খালি বেশি আমি ফেসবুকে পাই এবার, একদম মানে একদম একদম মানে খাই ফেলবো একেবারে। আগে একটা চাকরি, ঠিক আছে, তারপর অন্য কথা, একদম ফেসবুকের জন্য কাউকে না দেখি। দরকার হলে তোমরা চ্যাট অফ করে রাখবে, না কি করবা, অন্য আইডি খুলবা, কিন্তু ফেসবুক না, একদম না। ফেসবুকে সিলেক্টিভ, সকালে 15 মিনিট বা 20 মিনিট, দুপুরে 15 মিনিট বা 20 মিনিট, রাতে 15 মিনিট বা 20 মিনিট, বা আমার পরীক্ষার সময়টুকু। তাছাড়া অনলাইনটা কি তোমার, মানে তুমি রিপন ভিডিও ভিডিও না দেখলে কার কি যায় আসে? আগে নিজের একটা কেরিয়ার করো, তারপর অন্য কথা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে, টাটা।